হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের মন পাখি চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্লিজ। তিথি সিএনজিতে বসেই উকি দিল। তার চোখের সামনে বিশাল কালো রঙের গেট। গেটটা এতই বিশাল যে ভেতরের কিছু দেখা তো ভালোই বোঝাই যাচ্ছে না। গেটের পাশেই বাগান বিলাস গাছ, অর্ধেক গেটই গোলাপি ফুলে ঢেকে আছে, তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি। তিথির এত ভালো লাগলো, সে খুব অল্পতেই মুগ্ধ হয়। এই মুগ্ধতা দেখে তিথির মা প্রায়ই বলতো, এত সহজে মুগ্ধ হতে নেই, এই সহজ জিনিসগুলোই পরে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তিথির অবশ্য তা মনে হয় না। তার মনে হয় এই ছোট ছোট মুগ্ধতাগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে। যখন মানুষের এই মুগ্ধ হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়, তখন বেঁচে থাকার ইচ্ছেও শেষ হয়ে যায়। তার মায়েরও কি শেষ হয়ে গিয়েছিল? কি জানি, তিথি জানে না। তবে তার মা কোনো কিছুতেই মুগ্ধ হতো না। তিথি কোনো কিছু দেখে যখন বলতো, দেখো দেখো মা, কত সুন্দর, তখন তার মা বিরস মুখে বলতো, সুন্দর। এই সুন্দরের মধ্যে না থাকতো মুগ্ধতা, না থাকতো কোনো আগ্রহ। তিথি সিএনজি থেকে নেমে দাঁড়ালো, এক এক করে নিচের ব্যাগ দুটো নামালো। ব্যাগ নামাতে গিয়ে সে নিয়ে ঘেমে একাকার। তার তুলনায় তার ব্যাগ অনেকটাই ভারী। তিথি সোজা হয়ে দাঁড়ালো, গেটটার দিকে আবার তাকালো। তার মা তাকে নিয়ে এই বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে গিয়েছিল, আর সে এসেছে দুইটা ব্যাগ নিয়ে। এত বড় বাড়ি, এত বড়লোক মানুষ, তবুও তার মাকে 4 বছরের সংসার জীবনে নেওয়ার মতো কিছুই দিতে পারেনি। তিথি দীর্ঘশ্বাস ফেলে ব্যাগগুলোকে টেনে টুনে গেটের সাইডে আনলো। এখন বৃষ্টি ভালোই পড়ছে, ভিজে গেলে সর্বনাশ। গেটের সাইড দেওয়ালে একটা সাদা রঙের সুইচ। তিথি কয়েকবার চাপ দিল, কোনো শব্দ হলো কিনা সে বুঝতে পারল না। তার মিহি গলায় কতক্ষণ ডাকাডাকি করলো। শেষমেশ উপায় না পেয়ে ধরাম ধরাম করে গেটে কয়েকটা বাড়িও মারল। কোনো হেলদোল নেই। তিথি তার মার কাছে শুনেছে গেটের পরেই বিশাল লন, তাই তার শব্দ বাড়ি পর্যন্ত যাবে না সে জানে। তবে দারোয়ান থাকার কথা, সে শুনছে না কেন কে জানে। তিথি এক সাইডে দাঁড়ালো, গেটের উপরে সিসি ক্যামেরা লাগানো, মনিটরে কেউ না কেউ তাকে অবশ্যই দেখবে। সে অপেক্ষা করতে লাগলো। নোমান অনেকক্ষণ ধরেই তিথিকে দেখছে। সে বের হয়েছে তিথি আসার একটু আগে। তার একটা পার্সেল আসার কথা, সে না বের হলেও অবশ্য তার কাছে পৌঁছে যেত। তবে পার্সেলটা একটু ব্যক্তিগত, তাই সে নিজেই বের হয়েছে। বের হওয়ার একটু পরেই সিএনজিটা বাড়ির সামনে এসে থেমেছে। সে অবশ্য প্রথমে মাথা ঘামায়নি। দাদুর গ্রামের অনেক আত্মীয় স্বজনই আছে, তারা হঠাৎ হঠাৎ এসে হাজির হয়। কখনো আসে ডাক্তার দেখাতে, কখনো আসে ঢাকা শহর ঘুরতে, আবার কখনো কখনো আসে এমনি এমনি, বলে দাদুকে দেখতে এসেছে। এক একজনকে তো দাদু চিনতেও পারে না, তবুও তারা কিছুদিন মেহমানের মতো থাকে। বিস্ময় ভরা চোখে তাদের ঘর বাড়ি, আসবাবপত্র, জীবনযাত্রা দেখে আর যাওয়ার সময় কিছু না কিছু তাদের পুঁটলিতে ভরে নিয়ে যায়। এতে অবশ্য কারো কোনো মাথা ব্যথা নেই, শুধু হালিমা খালা কিছুদিন রাগে গজগজ করেন। নোমান এবারও এরকমই ভেবেছিল, তবে তার ভাবনাকে ভুল করে উকি দিয়ে দিল ছোট মোটো মুখের শ্যামলা বরণ একটা মেয়ে। তার মুখে দীর্ঘ জার্নির ক্লান্তির ছাপ, এলোমেলো মাথায় লম্বা বেনি। বয়স কত হবে কে জানে, তবে তার কাছে ছোটই মনে হলো, যে কিনা উকি দিয়েই থমকে গেছে। সাধারণ একগুচ্ছ ফুল দেখে তার চোখে মুখে মুগ্ধতা উপচে পড়ছে, আর সেই মুগ্ধতা ভরা চোখ মুখ দেখে নোমানও কিছুক্ষণের জন্যে থমকে গিয়েছিল। নোমান আয়েশি ভঙ্গিতে সিগারেটের ধোঁয়া ছাড়ল। সেই থমকে যাওয়া থেকেই সে এতক্ষণ এই মেয়ের কাণ্ড কারখানা দেখছিল। আমান ভাই ভেতরে কি করছে কে জানে। বের হওয়ার সময় তো গেটের পাশেই দেখেছিল, বাথরুম টাথরুমেও যেতে পারে। তার আবার নতুন নতুন ডায়াবেটিস ধরা পড়েছে।
সেই টেনশনে দরকার পড়ুক আর না পড়ুক সে থাকে দৌড়ের উপর। তা না হলে গেট নিয়ে এই মেয়ে যে ঝাঁকাঝাঁকি করেছে, এতক্ষণে তো জামাল ভাইয়ের লাঠি নিয়ে দৌড়ে আসার কথা। মেয়েটার অবশ্য ভাগ্য খারাপ, এসেই পড়েছে এক ঝুলাঝুলির মধ্যে। এরকম সচরাচর হয় না। জামান ভাই খুবই নিষ্ঠ দারোয়ান, সে তার চাকরি আর এই গেটকে খুবই ভালোবাসে। এই গেট নিয়ে কেউ ঝাঁকাঝাঁকি করবে আর সে চুপচাপ বসে থাকবে, এটা অসম্ভব। নোমান এগিয়ে গেল। মেয়েটিকে ঝোলাঝুলি থেকে বের করা দরকার। কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, তার মায়া লাগছে। এটা অবশ্য নতুন না, তার সবার জন্যেই মায়া লাগে। দাদুর ভাষ্য মতে আমি হচ্ছি মায়ার সাগর। আমার শুধু মন না, হাত পা চোখ নাক মুখ সবকিছুই মায়াই টইটম্বুর। তাই এই বৃষ্টির মধ্যে তাদের বাড়ির সামনে একটা মেয়ে তার পুটলি পাটলি নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকবে আর সে চুপচাপ তাকিয়ে থাকবে, এটা কি হয়? তাই সে এগিয়ে গেল। এগিয়ে যেতেই তার ভ্রু কুঁচকে গেল। মেয়েটার আদল কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। এই চোখ, এই নাক, এই ঠোঁটের পাশে তিল, কোথায় দেখেছে সে? তিথি ড্রয়িং রুমে স্বাভাবিকভাবেই বসে আছে। এতক্ষণ যে মনে ভয় ছিল তা এখন কেটে গেছে, তবে অস্বস্তি আছে। কারণ অনেকগুলো মানুষ গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে। সে পাশে তাকালো। তাকে জড়িয়ে ধরে চোখের পানি মুছলেন মরিয়ম বানু, যে কিনা সম্পর্কে তার দাদু। আর কারো পরিচয় অবশ্য এখনো সে জানে না। না জানারই কথা, তার মা যখন তাকে নিয়ে চলে যায় তখন তার বয়স ছিল 4 বছর। সে আশেপাশে তাকালো। তাকাতেই নোমান নামের ছেলেটার সাথে চোখাচোখি হলো। এই ছেলেটা তার কি হয় সে এখনো বুঝতে পারছে না। যখন সে চুপচাপ গেটের পাশে দাঁড়িয়েছিল তখন কোথা থেকে যেন এই ছেলে এসে হাজির। এক হাতে ছাতা আর এক হাতে সিগারেট। সে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। তিথির ভয় অস্বস্তি দুটোই একসাথে হতে লাগলো। সে কি করবে বুঝে উঠতে পারল না। এত বিপদে সে তো আগে কখনো পড়েনি। সবকিছু থেকে তার মা আড়াল করে রাখতো। এই প্রথমই একা এভাবে চলা। বলতে গেলে সেভাবে একাও অবশ্য না। ঢাকা পর্যন্ত নুরুল মামা এসেছেন। নুরুল মামা হচ্ছেন মায়ের দূর সম্পর্কের ভাই। আমাদের সব বিপদে আপদে তিনিই তো থাকতেন পাশে। সিএনজিতেও তুলে দিয়েছেন, শুধু বাড়ি পর্যন্ত আসেননি। কেন আসেননি তিথি জানে না। সিএনজিতে বসে যখন তিথি মলিনভাবে তাকালো তখন পরম স্নেহে নুরুল মামা মাথায় হাত রেখে বিরস মুখে বললেন। তিথি শুধু মাথা ঝাঁকিয়েছে। কি আর বলবে, তার ভাগ্যে যা আছে তাই হবে। আর হয়েছেও তাই। প্রথমে তিথি খুব দ্বিধা দ্বন্দ্বে ভুগেছে। এই ছেলে কি এই বাড়িরই কেউ? এর কাছেই কি তাদের নাম বলবে? আবার যদি বাইরের কেউ হয়? তাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসেছে। হলে হবে, নাম তো নিয়ে আর বেঁচে খাবে না। চান্স তো নেওয়াই যায়। এমনিতেই চুপচাপ দাঁড়িয়েই আছে, কিছু তো করতেই হবে। তাছাড়া দেখতে তো ভদ্র টাইপই মনে হয়। তাই সে অনেক চিন্তা ভাবনা করে মুখ খুলল, অস্বস্তি ভরা গলায় বলল, আমি তিথি, তাই এবার মেয়ে তিথি। সাথে সাথে এই ছেলেটা অবাক হয়ে গেছে, মুখ হা হয়ে গেছে, হাত থেকে সিগারেটটাও পড়ে গেছে। তিথি ঠোঁটে ঠোঁট চেপে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কেই বা করবে সে? তবে ছেলেটা যে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়েছে সে বুঝতে পারছে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটা নড়ে উঠলে কিছু না বলেই ঘুরে হন্তদন্ত হয়ে গেটে জোরে জোরে কয়েকটা লাথি মারল। আর তার সাথে সাথেই গেট খুলে গেল। গেট খুলতেই ছেলেটা এক প্রকার দৌড়ে ভিতরে চলে গেল। আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে মনে বলল, কি হলো? শুধু আমি না, হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল আরও একজন। সে সম্ভবত দারোয়ান, তার হাতে মোটা একটা লাঠি। তাকে দেখে আমার প্রথম যে কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো তা হলো, এ বাসায় কি এভাবে গেট খোলার নিয়ম, নাকি আজকে আমাকে দেখে স্পেশাল ট্রিট অ্যাপ্লাই করা হয়েছে? তিথি হতভম্ব হয়ে বসে আছে, সাথে একটু লজ্জাও লাগছে। ছি, মানুষ যে এত নির্লজ্জ কিভাবে হয় সে বুঝতে পারে না। সকালে তার ঘুম ভেঙেছে পাখির কিচিমিচি শব্দে। ঘুম ভেঙেই সে অবাক,
ঢাকা শহর আর পাখি, তার ঘুম ভাঙা উচিত ছিল কাকের কাকার শব্দে। অবশ্য এটা অভিজাত এলাকা, তবুও সে শব্দের খোঁজে বারান্দায় আসলো। এই বাড়ি বিশাল জায়গা নিয়ে করা, বারান্দাও করা হয়েছে মন মতো করে। বারান্দায় আসতেই তার মুখ হাঁ আর চোখ ছানা বড়া। বাড়ির পেছনে কয়েকটা বড় বড় পাখির খাঁচা, তার মধ্যে হরেক রকমের পাখি। তিথি মুগ্ধ বাক্য হারা হয়ে গেল। তিথি মুগ্ধে বাক্য হারা হয়ে গেল। তার কাছে গিয়ে দেখতে ইচ্ছে হলো। সে তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য ঘুরতেই ঝটকাটা খেলো। তার পাশের বারান্দায় নোমান দাঁড়িয়ে আছে। সে তার বড় চাচার ছেলে। তার এক হাতে সিগারেট আর এক হাতে পেন্টিং ব্রাশ, মনোযোগ দিয়ে কিছু আঁকতে চেষ্টা করছে। করুক, এটা কোনো সমস্যা না। সমস্যা হলো এইভাবে ন্যাংটো হয়ে আঁকার মানে কি? এইভাবে কি কোনো বিশেষ ছবি আঁকা যায়? কি জানি, বড়লোকদের বড় বড় কারবার। তবুও এইরকম একটা ছোট্ট তোয়ালেতে, সিরিয়াসলি? তাও যেটা কিনা উপর থেকে বিপদ সীমার নিচে আর নিচে থেকে বিপদ সীমার উপরে। নিচেরও তো একটা স্বস্তি আছে নাকি? এত টাকা পয়সা তোয়ালে কিনবে শাড়ির সমান সমান, তা না কিনেছে রুমালের মতো। ছি! সে ধীরে ধীরে কেটে পড়তে চাইলো আর মনে মনে আল্লাহ আল্লাহ করলো এই ছেলে যেন তাকে না দেখে। দেখলে সে লজ্জায় শেষ। এদের না থাক তার তো আছে। ছি ছি! তিথি রুমে এসে সে হাঁপ ছেড়ে বাঁচল। আল্লাহর কাছে শুকরিয়া জানালো। এই বাসায় আরো কত কি যে দেখতে হবে কে জানে। কালকে রাতেও দেখলো। খাবার টেবিলে যখন সে সবার সাথে পরিচয় হলো, তখন দেখলো নিধি নামের মেয়েটাকে, যে কিনা বড় চাচার ছোট মেয়ে। সে খেতে এসেছে লেগিংস আর হাতে কাটা টপস জাতীয় কিছু পরে। তার এত লজ্জা লাগলো। খাবার টেবিলে তখন বড় চাচা, ছোট চাচা, নোমান সবাই ছিল। এরা এতে অভ্যস্ত। এদের মহলে হয়তো এগুলো সহজ ব্যাপার, কিন্তু সে তো না। আচ্ছা, সে যদি এখানেই বেড়ে উঠতো, সেও কি এমন নির্লজ্জ হতো? নাকি তার মা এখানেও সব সময়ের মতো তাকে আগলে রাখতো? হয়তো রাখতো। তিথি মন খারাপ করে খাটে বসলো। তার স্থান হয়েছে বিলাসবহুল একটা রুমে, যেই রুমে বিলাসিতার ছড়াছড়ি। তবুও তার শান্তি লাগছে না। তার তো শান্তি লাগতো তাদের টিনের চালের ছোট্ট একটা ঘরে, যেখানে ছিল ছোট্ট একটা খাট, ছোট্ট একটা আলমারি আর একটা পড়ার টেবিল। তবুও কি যে শান্তি! এই শান্তি কি বাবা নামের মানুষটি দিতে পারবে? বাবা? হ্যাঁ, বাবা। এই মানুষটাকে তিথি কখনো দেখেনি। দেখার ইচ্ছে আছে এমনও না। মা তো কখনো তাকে বেঁধে রাখেনি। জ্ঞান হওয়ার পরে মা তাকে সবই বলেছে, আর সাথে এও বলেছে তুমি যদি বাবার কাছে যেতে চাও যেতে পারো, কোনো বাধা নেই। সে আসেনি, কেন আসবে? তার বাবার জীবনে কি সত্যিই তাদের প্রয়োজন ছিল? দরজার টোকার শব্দে তার ধ্যান ভাঙল। হালিমা খালা ডাকছেন। তিনি হচ্ছেন কাছের লোকদের হেড। কণ্ঠে মধু মেখে বলছেন, আম্মা উঠছেন? অনেক বেলা হয়েছে, নাস্তা করবেন না? আপনার আব্বাও আইছে, তিনি আপনার জন্য বসে আছে, দেখা করবেন না? তিথি উত্তর দিল না, তবে হাসলো। কাজের লোকেরা অতি সহজে বুঝে যায় কার কদর কতটুকু। এই যে হালিমা খালা একদিনেই বুঝে গেছে। এই সিধে সাধা মলিন কামিজ পরা মেয়েটা যেন তেন না, এই বাড়ির বেঝো ছেলে মাহবুবের মেয়ে, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আহমেদের একমাত্র মেয়ে, যে কিনা একাই আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে টেনে এই পর্যন্ত এনেছেন। আর তার টাকাই সবাই গা ভাসিয়ে বিলাসিতায় সাঁতার কাটছে। তিথি নিচে নামলো দুপুরেরও পরে। বাসায় বলতে গেলে কেউই নেই। দাদু আর বড় চাচি ড্রয়িং রুমে বসে আছে। তিথি নামতে নামতে বড় চাচিকে দেখলো। তার নাম রেহেনুমা। রূপে রূপান্বিত, গুণে গুণান্বিত। সে দেখতে ছোটখাটো একটা পুতুলের মতো। তাকে দেখে বয়স বোঝার উপায় নেই। এই পুরো বাড়ি তার ইশারায় চলে। মন্ত্রমুগ্ধের মতো সবাইকে মুগ্ধ করে রেখেছেন। তার মতো তার দুই মেয়ে আর বংশের একমাত্র প্রদীপ, নোমান, তিনজনেই হয়েছে দুধে আলতা গায়ের রঙের। এই অহংকারকেই সে সম্ভবত মাটি দিয়ে হাঁটে না। বাড়িতে আরো একটা বউ থাকলেও বাড়ির একমাত্র কর্ত্রী সে। তার হুকুম ছাড়া এ বাড়ির একটা জিনিসও একটা জায়গা থেকে আর এক জায়গায় যাবে না। তিথি তাদের সামনে এসে দাঁড়ালো। তাকে দেখেই রেহেনুমা বলল, কি ব্যাপার বলো তো তিথি? তোমার কথা শুনে তোমার বাবা সব কাজ টাজ ফেলে ইমার্জেন্সি টিকিট নিয়ে
দুবাই থেকে ব্যাক করলো, আর তুমি দরজা আটকে বসে আছো। কত ডাকাডাকি, তোমার খবর নেই। তুমি তো দেখি তোমার মায়েরই মতো, যা ইচ্ছে হয় তাই করো। তিথি কিছু বলল না। সে এক দৃষ্টিতে চাচির চিন্তিত মুখটা দেখল। আমার দরজা না খোলায় হয়তো বাবার চেয়ে চাচিই বেশি কষ্ট পেয়েছে। আহা রেহানুমা, চুপ থাকো তো। হয়তো দাদু ভাই ঘুমাচ্ছিল, অচেনা জায়গা, রাতে হয়তো ভালো ঘুম হয়নি। এই হালিমা, কোথায় গিয়েছিস? টেবিলে তাড়াতাড়ি খাবার দে, সকাল থেকে মেয়েটা না খাওয়া। আপনিও না মা, একদিনই নাতনি স্নেহে অন্ধ হয়ে গেছেন। তারটা দেখছেন অথচ নিজের ছেলেটা চোখে পড়ছে না। মাহাবুবু তো দুপুরে বলতে গেলে খেলুই না। আহ বাদ দাও তো। আয় দাদু ভাই, আয় আমার সাথে আয়। বলেই মরিয়ম বানু উঠতে গেলেন। আপনি বসুন, আমি দেখছি। বলেই তিথি আবার উপরে যাওয়ার জন্যে এগিয়ে গেল। আবার কোথায় যাচ্ছিস? খাবি না? খাবো, আপনার ছেলেকে নিয়ে আসি। রেহেনুমা মুখ বাঁকালো, বাঁকিয়ে বলল, মাহবুবের খাওয়া খাদ্যের সবকিছুই টাইম টু টাইম, একদম নিয়ম মাফিক। নিয়মের বাইরে সে যাবে না। তুমি বরং খেয়ে নাও, পরে গিয়ে আবার বাবার সাথে দেখা করো। লং জার্নি করে এসেছে, এবার একটু আরাম করো। সকাল থেকে তো তোমার জন্য অপেক্ষা করলো। তিথি শুনেও শুনল না। সে আস্তে আস্তে উপরে উঠতে লাগলো আর মনে মনে বলল, নিয়ম, নিয়মের নিয়মই তো ভাঙা। সে এগিয়ে গেল। দরজার সামনে গিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে টলমল পানি। সে ধীরে ধীরে চোখের পানি মুছল। একেই বলে বুঝি রক্ত। স্নেহ নেই, ভালোবাসা নেই, সামান্য চোখের দেখাটাও নেই। তবুও এই টানের কত জ্বালা পোড়া। তিথি মৃদুভাবে দরজায় টোকা দিল। ভেতর থেকে ভারী তবে মোলায়েম একটা শব্দ ভেসে এলো, এসো। তিথি ভিতরে ঢুকলো। মাহবুব ইজি চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে আছে। তাকে দেখলে কেউ বলবে না সে তার বাবা। এখনো সুন্দর, লম্বা চওড়া, সুদর্শন যুবক। শুধু চুলগুলো সাইডে হালকা পাক ধরেছে। তিথি হয়েছে একদম তার মায়ের মতো। তিথি দীর্ঘশ্বাস ফেললো। ফেলতেই তার চোখ পড়লো দেওয়ালে টাঙানো একটি ছবির উপর। ছবিটা তার মায়ের বিয়ের ছবি। মা বধূ বেশে লজ্জায় নিচু হয়ে বসে আছে। কি মায়াময় একটা মুখ। খেয়েছো? না। তুমি সকাল থেকে দরজা আটকেছিলে কেন? নোমান তো বললো তুমি উঠেছো। তিথি ধীর গলায় বলল। তিথি দাঁতে দাঁত চাপলো। ওহ, ছেলেটা তাহলে তাকে দেখেছে, তবে মুখে কিছু বলল না। দাঁড়িয়ে আছো কেন? বসো। তিথি ধীরে ধীরে এগিয়ে গেল। মাহবুবের ইঞ্চি চেয়ারের ঠিক সামনে খাটে পা তুলে বসলো। মাহবুব চোখ বন্ধ করেই একটু হাসলো। এভাবে তায়েব্বা বসতো। সে কখনো ঘরে জুতো পরে থাকতে পারতো না। খালি পায়ে ঘর ভরে হাঁটাহাঁটি করতো, আবার সেই পায়ে খাটে উঠে পড়তো। সে এসব দেখতে পারতো না। এর জন্যেও মেয়েটা যে কত কথা শুনতো। এতদিন কোথায় ছিলে? ফরিদপুর, ফরিদপুরের মফস্বল একটা গ্রামে। আমি যতটুকু জানি তোমার মায়ের তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না, সেখানে কিভাবে? হয়তো আপনার জানার মধ্যে ভুল ছিল, বা এমনও হতে পারে আপনি কখনো জানতেই চাননি। মাহবুব চোখ তুলে তাকালো। তাকিয়েই কিছুক্ষণের জন্যে থমকে গেল। তার মনে হলো তার সামনে তায়েব্বা বসে আছে। সে উঠে বসলো। তার গলা শুকিয়ে যাচ্ছে, বসে বলল, ওখানে পানি আছে, আমাকে এক গ্লাস পানি দাও। তিথি নড়ল না, যেমন বসে আছে তেমনি বসে রইল। মাহবুব ঢোক গিলল আর অবাক হয়ে তাকিয়ে রইল। তার সামনে বসা এই মেয়েটা দেখতে হুবহু তায়েব্বার মতো হলেও আসলে সে তায়েব্বার মতো না। কোথায় যেন একটু সে আর ভাবতে পারল না। সে একসময় চাইতো তার সন্তান হবে তার মতো। তাহলে এখন কেন ভয় পাচ্ছে? সে বিরসভাবে বলল, তাইয়্যুবা কোথায়? সেটা জানার অধিকার কি আপনার আছে? আমি তাকে অনেক খুঁজেছি। কেন? মাহবুব এই কেনর উত্তর খুঁজে পেল না। সত্যি তো কেন? এক ছাদের নিচে থেকেই সে করেছিল যোজন যোজন দূরত্ব। আর যখন সত্যিই দূরত্বে গেল তখন খুঁজেছিল কেন?
সে কথা ঘোরালো। তুমি কি ফরিদপুর থেকে একা এসেছো? না, কার সাথে এসেছো? তিথি উত্তর দিল না। সে তাকিয়ে আছে বাবা নামক মানুষটার দিকে। কি সুন্দর স্বাভাবিকভাবে কথা বলছে, যেন তিথি তার আশেপাশেই বড় হয়েছে। প্রায় তাদের এমন মান অভিমান চলে, আবার ঠিক হয়ে যায়। মাহবুব দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে নিজের ইচ্ছের বাইরে একটা উত্তরও দেবে না। যতটুকু সে জানাতে চায় ততটুকুই সে বলবে, এটা সে বুঝতে পারছে। সে নিজেও এমন। মাহবুব উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, মহাবাবু এসো, খাবে। সকাল থেকে তুমি না খেয়ে আসো। তিথি নির্বিকারভাবে বলল, আমি এখানেই খাবো, এই রুমে, এই খাটে, এবং আপনিও আমার সাথেই খাবেন। মাহবুব কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। তায়েবা বিয়ের পর এরকম বায়না করত, তবে তার বায়না কখনো গ্রহণযোগ্য হয়নি। মাহবুব বাইরে বেরিয়ে আসলো, এসে উপর থেকে চেঁচিয়ে বলল, হালিমা, হালিমা। হালিমা দৌড়ে এলো, তার হাত পা কাঁপছে। মেজো স্যারের কণ্ঠ এই বাড়ির মেজো স্যারের কণ্ঠ এই বাড়ির কোনো দেওয়ালে শুনছে কিনা সন্দেহ। তার আজ কি হলো? আমার আর তিথির খাবার রুমে নিয়ে আসো। তিথি রুমে বসেই মুচকি হাসলো, আর এদিকে মরিয়ম বানু অবাক হলেন, আর রেহেনুমা স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হলো তাইবা ফিরে এসেছে আর তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। নোমান নিচে নামতেই তার অধৈর্যরা প্রসারিত হলো। তার মনে হচ্ছে তাদের এই বোরিং মার্কা বাড়িতে একটা প্রজাপতির আগমন হয়েছে। সেই প্রজাপতি পুরো বাড়িতে নিজের ইচ্ছে মতো ঘুরে ঘুরে বেড়ায়। কারো সম্পর্কে তার তেমন কোনো আগ্রহও নেই। নিজের মতো ঘুরছে, খাচ্ছে, নিজের মতো থাকছে। এই যে এখন টুল পেতে বাড়ির মেইন দরজায় পাশে বসে আছে, তার দৃষ্টির সামনে গত রাত থেকে অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাই সে বসে বসে মুগ্ধ চোখে দেখছে। তার দুপাশে দিশা আর নিশা, তাদের ছোট চাচার 2 মেয়ে, অবিরাম বকবক করছে। তার সেদিকেও খেয়াল নেই। মাঝে মাঝে দুনিয়ার বোস্তারের মতো মাথাও নাড়ছে। নোমান তিথির দিকে দেখতে দেখতেই কিচেন রুমে উকি দিল। তার মা ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। আজ কি রান্না করবে বিরক্ত মুখে দেখিয়ে দিচ্ছে। হালিমা খালার মুখ ভার, নিশ্চয়ই মা রাগারাগি করেছে। নোমান হাসল। মার রাগের কারণ নোমান কিছুটা হলেও বুঝতে পারছে। মার একটা বাজে স্বভাব হচ্ছে সে সবকিছু নিজের মতো চায়। এই বাড়িতে সবাই যে যার মতো থাকে, আর ওই যে যার মতো থাকাতেও তার ইচ্ছে থাকা চায়, আর চলছেও এভাবে। এই বাড়িতে যাই হোক যাই ঘটুক সেসবে মা যেমনটা চাইবে সেভাবেই। তবে তার ক্ষেত্রে একটু ভিন্ন। একমাত্র ছেলে হওয়ার সুবাদে সবকিছু থেকে অনেকটাই ছাড়। তবে আজকাল একটা জিনিস মা নিজের মতো করতে পারছে না, তা হলো তিথির আগমনটাই হয়েছে হঠাৎ বৃষ্টির মতো, যেটা মা হজম করতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। তিথি আছে নিজের মতো। এই যে দরজার সামনে বসে আছে, এটা মার সহ্য হওয়ার কথা না, কারণ মার কাছে এটা শোভনীয় না। এটা এভাবে না, এটা করবে না, ওইটা করবে না, করতে করতে মা সবাইকে রোবট বানিয়ে ফেলেছে। এই যে এই বাসায় এতগুলো মানুষ, তবুও এই বাসায় হইচই হই হুল্লা হবে না। সন্ধ্যাবেলা হাসি তামাশার শব্দ শোনা যাবে না। সবাই যে যার মতো থাকছে। সেই থাকার মধ্যেও আছে মার কঠোর নিয়ম। নোমান দীর্ঘশ্বাস ফেলল। তিথিকে মা শক্তভাবে কিছু বলতে পারছে না, কারণ তিথি এমন একজন যাকে নাড়াতে চাইলে তার সাজানো গোছানো রাজত্ব নড়ে যেতে পারে। কারণ এই রাজত্ব তৈরিতে একমাত্র অবদান মেজো চাচার। তাই আর কেউ জানুক আর না জানুক, মা ঠিকই জানেন তিথি ফিরে আসায় মেজো চাচা কি পরিমাণ খুশি হয়েছে। আর কেউ জানুক আর না জানুক, মা ঠিকই জানেন তিথি ফিরে আসায় মেজো চাচা কি পরিমাণ খুশি হয়েছে। আর মেজো চাচা তার নিজের কোনো কিছুতে হস্তক্ষেপ একেবারেই পছন্দ করে না, তাই তার মেজাজ খারাপ। তবে অবশ্য বেশি দিন এভাবে মা চলতে দেবে না। তিনি কিছু না কিছু অবশ্যই করবেন। কিরে, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কফি লাগবে মা, দুধ কফি।
শোয়েব ভাইয়ের রুমে পাঠিয়ে দাও তো, আমি সেখানেই আছি। বলেই নোমান তাড়াতাড়ি চলে এলো। সে এখন মায়ের সাথে কথা বলতে চাচ্ছে না। কথা বললেই অফিসে কেন যায়নি জানতে চাইবে। সে কেন যায়নি তা নিজেই জানে না। মাকে কি বলবে? সে এগিয়ে যেতে যেতে আবার তিথির দিকে তাকালো। মেয়েটা এখন হাত নেড়ে নেড়ে দিশা নিশাকে কিছু একটা বলছে। দিশা নিশা মন দিয়ে শুনছে। যাক, তাদের একটা ভালোই সঙ্গী হয়েছে। নোমান সিঁড়ি ভেঙে এগিয়ে গেল। সে এখন যাবে শোয়েব ভাইয়ের রুমে। শোয়েব ভাই তাদের রক্তের কোনো ভাইটাই না, বাবার বন্ধুর ছেলে। একদিন বাবা এসে বলল, তার এক বন্ধুর ছেলে কিছুদিন এই বাসায় থাকবেই, সে থাকবেই নিজের মতো। তার খাবার দাবার রুমে দিয়ে আসবে, কেউ তাকে বিরক্ত করবে না। এবং সে আছে, নিজের মতোই আছে। তবে বাবার কথা কেউ শোনেনি। তার রুমের দরজা সবসময় থাকে খোলা, আর আমরা সেই খোলা দরজা দিয়ে যখন তখন আসি আর যাই। এতে সে বিরক্ত হয় কিনা জানি না। সবচেয়ে বেশি করেন মা। তিনি আর কারোর সাথে হেসে কথা না বললেও শোয়েব ভাইয়ের সাথে বলেন। তিনি প্রায় এটা সেটা তৈরি করেন, নিধির হাতে ধরিয়ে দিবেন। তার কি উদ্দেশ্য বুঝতে শালো খোমস হওয়ার প্রয়োজন নেই, নোমানই যথেষ্ট। কিন্তু নিধি বেচারি পড়ে ঝামেলায়। সে মডার্ন যুগের মডার্ন মেয়ে, তার পছন্দ এলোমেলো সুগার ফ্রি ডিগার। তার কি আর এই হারমোনিয়াম পেপে টাইপের ছেলে ভালো লাগবে? মার ভয়ে কিছু বলতেও পারে না। তাই সে সেই অপেক্ষায় আছে কবে এই আবুদের কিছুদিন শেষ হবে। এটা অবশ্য নোমানও জানে না, জানতে চায়ও না, কারণ শোয়েব ভাইকে সে খুব পছন্দ করে। বয়সে অবশ্য তার চেয়ে 3-4 বছরের বড়, তবুও তার খুব পছন্দ। শুধু তার নয়, এই বাড়ির প্রায় সব মানুষের পছন্দ। তাকে একবার জিজ্ঞাসা করলাম, কি ভাই, কারণ কি? মাথা ঝুলানো টাইপ মানুষকে সবাই পছন্দ করে। সে সবার কথায় হ্যাঁ হ্যাঁ মাথা ঝুলায়, তাই সবাই তাকে পছন্দ করে। নোমানেরও অবশ্য তাই ধারণা, কারণ শোয়েব ভাই সব কথাই পজিটিভ। নাবোধক শব্দ বোধহয় তার মধ্যে নেই। শোয়েব ভাইয়ের দুনিয়া তার রুমের মধ্যে সীমাবদ্ধ। তবে মাঝে মাঝে ছাদে যান। এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আগে লেখালেখি করত, বেশ কয়েকটা বইও বের হয়েছে এবং অনেকটা ফেমাসও। তবে বিশেষ কোনো কারণে এখন সব বাদ। এখন তার একমাত্র কাজ দিন ভরে বই আর পত্রিকা পড়া। এই মোবাইল ইন্টারনেটের যুগে কেউ এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যে পত্রিকা পড়তে পারে তাকে না দেখলে সে জানতও না। কি ব্যাপার, এই সময়ে অফিস টফিস নেই? নোমান কিছু বলল না। সে আয়েশি ভঙ্গিতে সিগারেট ধরাতে লাগলো। সে আর অফিস অফিস টফিস তার একদম ভালো লাগে না। তার তো ভালো লাগে রং তুলি, তবুও যেতে হয়। বাড়ির একমাত্র ছেলে সে, এই বাড়ির ভূত ভবিষ্যৎ সব তার হাতে। যেই দিন লেখাপড়া শেষ করেছে তার পরের দিনই অফিসে জয়েন করতে হয়েছে। তার মার এক কথা, বাবার মতো হলে চলবে না, মেজো চাচার মতো হতে হবে। তাই তার সাথে লেগে থাকতে হবে, আর তাই সে লেগেই আছে। যেন তেন টাইপ লাগা না, একেবারে কচ্ছপের কামড় টাইপ লাগা। নোমান সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে শোয়েবের দিকে তাকালো। সে খাটে হেলান দিয়ে বসে আছে, তার হাতে বই, এতক্ষণ সম্ভবত পড়ছিল। নোমান হেসে ফেলল, কারণ তাকে লাগছে আদিম যুগের মানুষের মতো। হঠাৎ দেখলো যে কোনো মানুষের চিৎকার দিয়ে অজ্ঞান হওয়ার সম্ভাবনা আছে। নিধি বেচারির আর কি দোষ? চুল দাড়ি গোফ আর না জানি কি কি দিয়ে লেটকে চেটকে আছে। কাজের লোক কফি রেখে গেছে। শোয়েব বই রেখে কফির মগ হাতে নিয়ে বলল, হাসছো কেন? আমাদের বাসায় তিথি নামের একটা প্রজাপতি এসেছে, শুনেছো? শোয়েব নির্বিকার ভাবে বলল, শুনেছে। দিশা নিশা বলল। সে যা দেখেন তাতেই মুগ্ধ হয়ে যায়, হা করে তাকিয়ে থাকে। আমার ইচ্ছা সে আমাকে দেখুক, দেখে তার কি রিয়াকশন হয় আমার খুব জানতে ইচ্ছা করছে। জানতে ইচ্ছে করলে নিয়ে আসো, আমিও দেখি হালচাল কি। দিশা নিশা তো গুনগান করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। মাথার চুলই নাকি 3 হাত। নোমান হাসলো, হেসে সোফায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করে বলল, উফ,
এভাবে না, দেখা হতে হবে হঠাৎ। হঠাৎ দেখার মধ্যে একটা ব্যাপার আছে। শোয়েব কিছু বলল না, উঠে দাঁড়ালো। তার পরনে সাদা ঢিলে ঢালা পায়জামা আর গেঞ্জি, আর সেই ঢুলাঢালা পায়জামা আর গেঞ্জি তার পেশিবহুল শরীরকে আড়াল করতে পারেনি। সে এগিয়ে এসে নোমানের সামনে দাঁড়ালো। হাতের সিগারেট নিভে গেছে, চোখ বন্ধ, মুখে মুচকি হাসি। নোমান কি জানে সে প্রেমে পড়েছে? হয়তো এখনো জানে না বা বুঝে উঠতে পারেনি। হঠাৎ দেখার মাঝে সত্যিই ব্যাপার আছে, ম্যাজিক্যাল একটা ব্যাপার। এই ম্যাজিক্যাল ব্যাপারটা সহজে বোঝা যায় না, বোঝা যায় ধীরে ধীরে। আর এই ধীরে ধীরে সময়টা হবে জীবনের সবচেয়ে সুন্দর সময়, প্রেমে পড়ার সময়। এই প্রেমের প্রাপ্তি হোক বা না হোক, এই সময়গুলো হবে জীবনের সবচেয়ে মূল্যবান সময়। শোয়েব বারান্দার দিকে এগিয়ে গেল। এই বাড়ির সব কয়টা রুম পড়েছে পেছনের দিকে, বারান্দাও পেছনে, শুধু তার রুমের বারান্দাটাই সামনে, কারণ তার রুমটা পড়েছে একদম কর্নার সাইডে। সে কফিতে ঠোঁট ছোঁয়ালো। তার দৃষ্টির সামনে গেটের কাছে ছাতা মাথায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গেটের দিকে তাকানো, যার কারণে মুখ দেখা যাচ্ছে না। বৃষ্টির কারণে মেয়েটা পায়জামাটা একটু ধরে উঁচু করে রেখেছে, যার কারণে পায়ের রূপার নূপুর চিকচিক করছে। তার দুপাশে দিশা নিশা, তারা বাগান বিলাস গাছ দেখছে আর কিছু বলছে। শোয়েব রুমে ফিরে আসলো। তার সামনে একটা বই, কলম নিয়ে বইয়ে লেখার উপরই লিখলো। আমাদের গল্পগুলো অল্প সময় ধরে পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। নোমানের দিকে চোখ পড়তেই তিথি চোখ ফিরিয়ে খাবার টেবিলে বসলো। এই ছেলের দিকে তাকালেই তার কেন জানি মেজাজ খারাপ হয়ে যায়। আজব এক চিড়িয়া, দিন নেই রাত নেই বাড়ির এখানে ওখানে পড়ে থাকে। নেশা টেশা করে কিনা কে জানে। সিগারেট ছাড়া তো একবারও চোখে পড়ে না, খাচ্ছে তো খাচ্ছেই। তিথি তার জীবনে এত সিগারেটখোর ছেলে জীবনে দেখেনি। কিছুক্ষণ পরপরই দেখা যাবে বাড়ির চিপাই চাপাই দাঁড়িয়ে সিগারেট টানছে। বাড়ির সবাই যেন দেখেও দেখে না, একমাত্র ছেলে বলে কথা। এই ছেলে নাকি আবার অফিসেও যায়, কখন যায় কে জানে। প্রায় সময় তো দেখে হাত পা ছড়িয়ে সোফার উপর পড়ে আছে। মাঝে মাঝে দেখে তো তিথির সন্দেহই হয় বেঁচে আছে তো। তিথি বসতেই হালিমা এগিয়ে আসলো, ভাত দিতেই তিথি হাত উঠিয়ে মানা করলো, আর যেন কিছু না দেয়। তার এসব ভালো লাগে না। ছোটবেলা থেকে নিজের কাজ নিজেই করে অভ্যস্ত সে। মা ছিল স্কুলের টিচার, সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলেই থাকতে হতো। যখন থেকে পারে সবকিছু সে নিজেই করত। বিশেষ করে খাবারটা সে তার পছন্দ মতো নিয়ে খেতে পছন্দ করে। রেহেনুমা আর চোখে তিথির দিকে তাকালো। তিথির প্লেটে অল্প কিছু ভাত আর ছোট মাছের তরকারি। মেয়েটার খাবার ভঙ্গিমাও মাহবুবের মতো। এই বাসায় ছোট মাছ কেউ খুব একটা পছন্দ করে না, সেই হিসেবে রান্নাও খুব একটা হয় না। আজ তিথির জন্যেই হয়েছে এমন না, সে বলেছে, সে হয়তো জানেও না। সে এই বাসায় আসার সাথে সাথে মাহবুব হালিমাকে হুকুম জারি করেছে। দুইজন কাজের লোক যেন সবসময় তিথির আশেপাশে থাকে। তার কি লাগবে না লাগবে, কি খাবে না খাবে, সব যেন সেই হিসেব মতোই হয়। তবে তাকে বিরক্ত করা যাবে না, সে থাকবে তার মতো। হালিমা খুবই চালাক মেয়ে, কিভাবে কি করতে হয় সে ভালো করেই জানে। সে গত কয়েকদিন ঠিকই খেয়াল করছে তিথি মাংস টাংস খুব একটা প্লেটে নেয় না। গতকাল রাতে খেয়েছে শুধু ডাল আর সালাদ দিয়ে, তাই আজকে সেই হিসেবেই করা হয়েছে। রেহেনুমা পানি খেতে খেতে সবার দিকে তাকালো। আজ শুক্রবার, তাই সবাই একসাথেই খেতে বসেছে। তা না হলে দুপুরে খুব একটা কেউ বাসায় থাকে না। মাহবুব তো থাকতোই না, সেটা দুপুর কি আর রাতে। তবে গত কিছুদিন প্রায় সময়ই বাসায় থাকে। আর কেন থাকে সেটা সে বুঝতে পারছে। আর এটাই তার ভয়, শুধু ভয় না, বলতে গেলে জেদ। তাই এবার প্রতি জেদ। এই যে মাহবুব খেতে খেতে কিছুক্ষণ পর পর মেয়ের দিকে তাকাচ্ছে, মেয়ে ঠিকমতো খেতে পারছে কিনা দেখছে, এটা তার সহ্য হচ্ছে না। কেন হবে? মাহবুব তো তাইয়েবাকে ভালোবাসতো না, তবে কেন তাইয়েবার মেয়ের জন্য এত দরদ? এই দরদ সে থাকতে দিবে না। এত কষ্টের সব এত সহজে নষ্ট হতে দেবে না, কোনো দিনও না। কিছু করতে হবে, তবে করবেটা কি?
এই মেয়েটাকে সে বুঝতে পারছে না। কেনই বা এতদিন পরে এসেছে সেটাও বুঝতে পারছে না। টাকা পয়সা সহায় সম্পত্তির জন্য? মনে হয় না। উদ্দেশ্যটা ভিন্ন, কেননা টাকা পয়সার উদ্দেশ্য থাকলে বাবাকে হাত করতে চাইতো। সেটা এই মেয়ে করছে না। যত সম্ভব মাহবুবকে এড়িয়ে চলছে। শুধু মাহবুবকে না, বাড়ির সবাইকেই এড়িয়ে এড়িয়ে চলছে। শুধু চলা না, রেহেনুমা খেয়াল করেছে সে কাউকেই কোনো সম্বোধন করে না, এমনকি তার বাবাকেও না। কথা বলে সম্বোধন এড়িয়ে, যেন এই সম্পর্কগুলোকে সে স্বীকারই করে না। তবে কেন এসেছে সে? তো তিথি, এখন কিসে পড়ছো তুমি? রেহেনুমার ধ্যান ভাঙল চৈতির কথার শব্দে। সে তিথিকে কিছু একটা বলছে। সে দাঁতে দাঁত চাপল। তার বিরক্ত লাগছে। এই মেয়েকে নিয়ে সবার এত আধিক্যতা তার অসহ্য লাগছে। তিথি চোখ তুলে তাকালো। প্রশ্নটা জিজ্ঞেস করেছে তার ছোট চাচি। তার নাম চৈতি। সে একটা ব্যাংকে চাকরি করে। সংসারের কোনো ঝুট ঝামেলাই নেই। বড় চায়ের ঘাড়ে সব ফেলে সে নিশ্চিন্তে বসবাস করে। তিথি মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে স্বাভাবিকভাবে বলল, আমি আপাতত কোনো কিছুতেই পড়ছি না। চৈতি একটু অবাক হলো। শুধু সে না, মাহবুব বাদে সবাই এখন তাকিয়ে আছে তিথির দিকে। কেন? এমনি। চৈতি ভ্রু কুঁচকালো। আবার কিছু বলার আগেই তিথির বড় চাচা বললেন। তিথি আগের মতোই স্বাভাবিকভাবেই বলল, কোনো কিছুতেই না। বলেই তিথি উঠে পড়ল। তার খাওয়া শেষ। খাবার সময় এত কথা তার বিরক্ত লাগে। অথচ এই মানুষগুলো হয়তো পারিবারিক সব কথা খাবার টেবিলেই বলে। অথচ তার মা খাবার সময় কথা বললে বলতো, খাবারও একটা ইবাদত। ইবাদতের সময় যেমন কথা বলা ঠিক না, তেমনি খাবারের সময়ও না। খাবার খেতে হবে শান্তি আর তৃপ্তি নিয়ে। তিথি চলে গেল। রেখে গেল একদল স্তব্ধ মানুষকে। তিথির বড় চাচা মাহবুবকে বলল। মাহবুব দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে ওর মধ্যে থাকতে। আমার একটা কথা ছিল। মাহবুব রেহেনুমার দিকে তাকালো, তবে কিছু বলল না। আমি চাচ্ছি আত্মীয় স্বজনদের মধ্যে একটা গেট টুগেদার করতে। যেহেতু তোমার মেয়ে এসেছে, সবাইকে তো জানানো দরকার। পরে সবাই তো আমাকে কথা শোনাবে। মাহবুব উঠে দাঁড়ালো। তার খাওয়া অনেক আগেই শেষ হয়েছে। তার খাবার দাবার খুবই অল্প। শুধু তিথির জন্যেই বসেছিল। মেয়েটাকে কি করে না করে দেখতে ভালো লাগে। কখনো তো সেভাবে কাছে পায়নি। যেতে যেতে বলল, তিথিকে জিজ্ঞাসা করো, তার যদি সমস্যা না থাকে তবে করতে পারো। রেহেনুমার হাত থমকে গেছে। প্লেটে হাত রেখে সে চুপচাপ বসে আছে। তার ভিতরে কি চলছে বোঝার উপায় নেই। চৈতি রেহেনুমার দিকে তাকিয়ে বিদ্রূপভাবে হাসল। এবার উঠ এসেছে পাহাড়ের নিচে। সারা জীবন নিজের যা ইচ্ছে হয়েছে তাই করেছে। কার কি সমস্যা হলো ধার ধরেছে সে। এখন পুচকে এক মেয়ের ইচ্ছেতে সব করো। বিয়ের পর থেকে দেখে আসছে। বড় ভাবি যা বলবে, বড় ভাবি যা চাইবে, নিজের দেবরদের একেবারে হাতের মুঠোই করে রেখেছে। বিশেষ করে মেজো ভাইকে। তার সব ব্যাপারে সে খুবই কনসার্ন। প্রথম প্রথম তার একটু চোখেই লাগতো। পরে যখন শুনেছে এই বাড়ির বউ হওয়ার আগে থেকেই তাদের মধ্যে ভালো সম্পর্ক, লেখাপড়াও করেছে একসাথে, তখন আর তেমন খুব একটা মনে হয়নি। তবে সে মেজো ভাবিকে দেখেনি। তার বিয়ে হয়েছে অনেক পরে। তবে শুনেছে ভাইয়ের সাথে খুব একটা নাকি বনাবনি ছিল না। ভাই নাকি মেজো ভাবিকে দেখতেই পারতো না। মেজো ভাবি ছিল বাবার পছন্দের। তার চলে যাওয়ার কিছুদিন পরেই নাকি বাবা মারা যান। অনেকে বলে সে নিজে থেকে চলে গেছে, আবার অনেকে বলে অন্য ছেলের সাথে ভেগে গেছে। সে সঠিক জানে না। তবে মেজো ভাইকে কখনো কোনো মন্তব্য করতে শোনেনি। সে থাকতো নিজের মতো। তার সামনে এই ব্যাপারে কেউ তেমন একটা কথাও বলে না। মা বিয়ের জন্য অবশ্য অনেক চাপাচাপিও করেছে। তবে তার নাকে কেউ হ্যাঁ করতে পারেনি। চৈতি রেহেনুমার দিকে আর চোখে আবার তাকালো আর মনে মনে বলল, হাওয়া সবসময় একদিকে প্রবাহিত হয় না, এক সময় না এক সময় তার পথ চেঞ্জ করবে। শুধু সময়ের ব্যাপার। আজ তোমার দিকে, কাল অন্য কারো দিকে। এই বাড়ির হাওয়াও চেঞ্জ হলো বলে।
তিথি ছাদে এসে হতাশই হলো। এই বাড়ি দেখতে যত সুন্দর, ছাদ তত না। তার কাছে খাখা মরুভূমি মনে হচ্ছে। নিচে ফুলের বাগান থাকলেও ছাদ পুরো ফাঁকা। সে বিশাল ছাদের এক সাইডে দাঁড়ালো। গত দুদিন বৃষ্টি হয়েছে, তাই আজ আবহাওয়া ঠান্ডা। সে আকাশের দিকে তাকালো। মেঘ নেই, তবে আকাশে কোনো তারাও নেই। অন্ধকার ভরাচ্ছন্ন আকাশ। তিথি গুনগুন করে এক লাইন গাইল। আজকের এই নিশি ভালোবাসি ভালোবাসি। বলেই তিথি থামলো। থামতেই ছাদের ওপাশ থেকে কেউ একজন ভরাট গলায় বলল, নিকষ মেঘে তোমার এই চোখ দেখেছি আছি আমি। তিথি চমকে গেল। চমকে পেছনে ফিরতেই ভয়ে স্তব্ধ হয়ে গেল। ইয়ার লম্বা একটা মানুষ নাকি জিন, তিথি বুঝতে পারল না। শুধু বুঝলো তার ভেতর থেকে কিছু একটা কেঁপে উঠছে। সেই কেঁপে ওঠা থেকেই আধো আলো আধো অন্ধকারে সে সামনে দাঁড়ানো ব্যক্তির চোখ মুখ সে কিছুই দেখতে পেল না। শুধু দেখলো ইয়ার লম্বা লম্বা চুল আর দাড়ি, যে দাঁড়িয়ে আছে সাদা রঙের কিছু একটা পরে। তিথির আর কিছু ভাবতে পারল না। সে ছাদে লুটিয়ে পড়ল। তিথির জ্ঞান ফিরতেই সে ঝট করে উঠে বসলো। তার বুক এখনো ধড়ফড় করছে। সে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। কোথায় আছে সে? মনে হতেই সে আশেপাশে তাকালো। দেখলো শুধু তার বাবা তার পাশে বসে আছে। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ঘরে হালকা পাওয়ারের লাইট জ্বলছে। কেমন শান্তি শান্তি ভাব। সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, বেঁচে আছে সে। তুমি ঠিক আছো? তিথি মাথা নাড়ল। তার মুখ দিয়ে কথা বের হলো না। মাহবুব পাশের বেড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এগিয়ে ধরে বলল, ওর নাম শোয়েব, ভাইয়ের বন্ধুর ছেলে। কোনো একটা সমস্যার কারণে হয়তো সে এ বাসায় আছে। দোতলায় যে কর্নারের রুমটা সেটাই থাকে। রুম থেকে খুব একটা বের হয় না, তাই তুমি তাকে দেখোনি। তিথি গ্লাস নিয়ে অল্প একটু পানি খেলো। সে এই লোকটার কথা শুনেছে। দিশা নিশা বলেছে, তাদের কথা শুনেই বুঝেছে তাদের খুব প্রিয় একটা মানুষ। এরকম বন মানুষের মতো যার বসবাস, সে কিভাবে কারো প্রিয় হতে পারে? এইভাবেও কোনো মানুষ থাকতে পারে? চুলদারি কত বছর ধরে কাটে না কে জানে। আর একটু হলে তো সে মরেই যেত। দরজার শব্দ তিথির ধ্যান ভাঙল। নোমান উকি দিয়ে আছে। তার মুখে মুচকি হাসি। তিথির বিরক্ত লাগলো। এভাবে উকি দিয়ে দরজায় টোকা দেওয়ার মানে কি? আজ বোঝাচ্ছ? এসো। তুমি নাকি রুমের জন্য কারফিউ জারি করেছ, কাউকে অ্যালাউ করছো না। দাদু নিচে দুশ্চিন্তায় হাঁসফাঁস করছে, আমাকে পাঠালো খোঁজ খবর নিতে। তো বলেন মহারাজা, আপনার মেয়ের খবর কে? মাহবুব একটু হাসলো। এই বাসায় প্রাণ খোলা হাসিটা হয়তো একমাত্র নোমানই হাসে। সাথে সাথে তার মনে একটু বিষণ্ণতাও ছেয়ে গেল। তার মেয়ে? হ্যাঁ, তার মেয়ে। এই মেয়েটাই তার একমাত্র অংশ। এই কথাটা মনে হলেই কেমন শান্তি লাগে। অথচ মেয়েটা যে আমার সব জেনেও তাকে তাই এবার প্রমাণ দিতে হয়েছিল। তো তিথি প্রজাপতির কি খবর? জ্ঞান ফিরেছে? নোমান হাসলো, হেসে বলল, ফিরেছে, তবে খুব ভয় পেয়েছে। প্রজাপতি তো এই কারণে স্পর্শ করতে গেলেই ভয় উড়ে যাবে। মুগ্ধতায় কাছের বোতলে ধরে রাখতে চাইলে ছটফটিয়ে মরে যাবে। আর ভালোবেসে তার দিকে হাত বাড়ালে নিচে থেকে এসে ধরা দেবে। নোমান শোয়েবের দিকে তাকালো। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে বিষণ্ণভাবে টান দিচ্ছে। তার জানা মতে শোয়েব ভাই সিগারেট খায় না। অন্তত এই বাসায় আসার পর থেকে তাকে সিগারেট খেতে দেখেনি। অসংখ্যবার তার সামনে বসে বসে সে সিগারেট খেয়েছে। তার মধ্যে কখনো সিগারেটের তৃষ্ণা দেখেনি। তাই আজ যখন নোমানের প্যাকেট থেকে সিগারেট নিয়ে অনায়াসেই ধরিয়েছে, সে একটু অবাকই হয়েছে। সিগারেট নেওয়ার জন্যে না, হয়েছে সিগারেট খেতে দেখে। নোমান জানে প্রথমবার কেউ সিগারেট ধরিয়ে এভাবে খেতে পারে না। তার মানে তারা শোয়েব ভাইকে চেনে না। সে তাদের যা দেখিয়েছে তারা তাই দেখেছে। নোমান একটা দীর্ঘশ্বাস ফেলল। আসলে কোনো মানুষকেই পুরোপুরি জানা যায় না। অবশ্য তারা জানতেও চায়নি। তারা কি কখনো জানতে চেয়েছে?
শোয়েব ভাই এখানে কেন পড়ে আছে? না, তবে নোমান জানে জিজ্ঞেস করলে শোয়েব ভাই সত্য কথাই বলবে। মিথ্যা বলে ভালো থাকা দিকটা তার মধ্যে নেই। এজন্য সে ঠিক করেছে সত্য সে কখনো জানতে চাইবে না, কারণ সত্য হয় সবসময়ই তিক্ত। নোমান হেঁটে হেঁটে বারান্দায় আসলো, এসে শোয়েবের পাশে দাঁড়ালো, নিচের দিকে তাকিয়ে রেলিংয়ে ভর দিয়ে বলল, প্রজাপতি শব্দটা তোমার মুখে শুনতে আমার ভালো লাগছে না। যখনই বলছো তখনই তোমার নাকটা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। বলো তো কেন? শোয়েব একটু হাসলো, হেসে বলল, বিকজ ইউ আর ইন লাভ মাই ডিয়ার, ইউ আর ইন লাভ। আর তুমি? শোয়েবের মুখ গম্ভীর হলো, তবে কিছু বলল না। নোমান একটু হাসলো, হেসে সিগারেটের প্যাকেটটা রেলিংয়ের উপর রেখে বলল, হঠাৎ জিনিসটাই সত্যি একটা ব্যাপার আছে, সত্যিই আছে। এই যে পাথরকেও হেলিয়ে ফেলেছে। বলেই সে বেরিয়ে গেল। শোয়েব দীর্ঘশ্বাস ফেলে রুমে আসলো, এসে ড্রয়ার থেকে মোবাইল বের করলো। সে বলতে গেলে এখন মোবাইল ব্যবহারই করে না, অবশ্য বলতে গেলে প্রয়োজনও পড়ে না। সে একজনকে কল করলো, রিসিভ হতেই সে এইটুকুই বলল, একজনের নাম ঠিকানা বলছে, ডিটেলস বের করো। তিথি হালিমার দিকে তাকালো, তার হাতে কয়েকটা শপিং ব্যাগ। সে এসেছে এগুলো তিথিকে দিতে। আজ বাসায় ছোটখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার রেখেছে রেহেনুমা। সকাল থেকে তারই আয়োজন চলছে। অনেকে হয়তো এসেও গেছে। ব্যাগ নিয়ে তিথির কোনো আগ্রহ দেখা গেল না। সে বারান্দার দিকে এগিয়ে গেল। পাখির খাঁচার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, দেখতে খুবই সুন্দর। সে হালিমার দিকে তাকিয়ে বলল, এটা কে? হালিমা হেসে বলল, নিশা আম্মা, আপনার বড় চাচার বড় মেয়ে। এই কিছুক্ষণ আগেই আসছে। এই পাখিগুলো তো তারই। ছোটবেলা থেকেই পাখির খুব শখ। তার এক জন্মদিনে বড় ম্যাডাম এই খাঁচাগুলো বানাইয়ে তারে গিফট দিছিল। তিথি আর কিছু বলল না। হালিমা ব্যাগ রেখে চলে গেল। সে একদৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তার কেন জানি মনে হচ্ছে মেয়েটা কাঁদছে। সিগারেটের কটু গন্ধে এসে পাশে তাকালো। গ্রিলে হেলান দিয়ে নোমান দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দিকেই। তিথি মনে মনে নিঃশ্বাস ফেলল। এই এক বান্দা যার দিন দুনিয়ায় কোনো হুঁশ নেই। তিথি চলে যেতে চাইল, কিন্তু থামলো নোমানের কথায়। আমাকে দেখতে নিশ্চয়ই ভূতের মতো লাগে না? যে দেখলেই পালিয়ে যেতে হবে। তিথির মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বলল, তো কি নিজেকে হিরো ভাবেন যে দেখলেই সবাই গদগদ করে গলে যেতে থাকবে? এতদিন তো তাই ভাবতাম, তবে এখন একটু সন্দেহ হচ্ছে। তিথি আর চোখে নিচে তাকালো। মেয়েটা চলে যাচ্ছে, হাঁটছেও বিষণ্ণ ভাবে। সে আবার নোমানের দিকে তাকিয়ে বলল, কেন ঘরে আয়না নেই? নোমান একটু হাসলো, হেসে এগিয়ে এলো। একেবারে গ্রিলের কাছাকাছি দাঁড়ালো, তিথির একদম বরাবর। তিথির চোখের দিকে তাকিয়ে বলল, না নেই। তাই তো সামনে পড়লেই দাঁড়িয়ে যাই, ঘুরে ফিরে দেখি কেমন লাগে নিজেকে এই আয়নায়। তিথি কিছু বলল না। সে গাধা না। এই ছেলে যে তাকে দেখেই প্রেমে পড়েছে সে প্রথম দিনই বুঝেছে। সে মনে মনে বিদ্রুপের হাসি হাসলো, আর উপরে তার ভাষা ভাষা চোখে তাকিয়ে রইল। নোমান একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তো মিস আয়না, কেমন দেখলে আমায়? তিথিও একটু ঝুঁকে ফিসফিস করে বলল, সত্য সহ্য হবে তো মিস্টার ননির পুতুল? বলেই দেখো। তিথি কিছুক্ষণ তাকিয়ে রইল, তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে ঘুরে বারান্দায় থেকে যেতে যেতে বলল, অবশ্যই বলবো, বলতেই তো এসেছি। তিথি চলে গেছে। নোমান দাঁড়িয়ে রইল, চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। বাতাসে মিষ্টি একটা ঘ্রাণ। তিথি আশেপাশে থাকলেই এই ঘ্রাণটা তার নাকে লাগে। এই মেয়েটা হয়তো জানেও না সে আশেপাশে থাকলে এই যে তার অতি প্রিয় সিগারেট, এটাও বিস্বাদ লাগে। মাহবুব নিচে আসলো অনেকটা সময় পরে। ছেলেরা সবাই দোতলায় বসেছিল, তাই সে নিচে আসতে পারেনি। এমনিতেই সবার সাথে তার খুব একটা দেখা হয় না, তাই সবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেছে। সে আশেপাশে তাকালো,
কোথাও তিথিকে দেখলো না, দেখলো রেহেনুমাকে। সে সব সময়ের মতো মধ্যমণি হয়ে বসে আছে। সে দীর্ঘশ্বাস ফেলল। সে এসেছিল তিথির জন্য। এত মানুষের মধ্যে অস্বস্তি পড়েছে কিনা কে জানে। সে আবার উপরে যেতে লাগলো, দাঁড়ালো রাইসার ডাকে। রাইসা রেহেনুমার বোন, তার পাশেই তার এক কাজিন। কেমন আছেন মাহবুব ভাই? ভালো, তোমাদের কি খবর? আর আমাদের খবর যাক, তবুও জিজ্ঞেস করলেন। আমি তো ভেবেছি এসে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন কিনা, কে জানে যেভাবে গেল। মাহবুব একটু অবাক হলো আর বলল, কে? কি আবার? আপনার আদরের মেয়ে। আরে ভাই, এতদিন পরে এসেছো, সবার তো কৌতূহল থাকবেই, তাই বলে এত রুড। সবাইকে অপমান করে চলে গেল। কেউ তো থাকতেই চাইছিল না, ভাগ্যে চাপা ছিল, কত কষ্টে ম্যানেজ করলো। রেহেনুমা এগিয়ে এলো, রাইসার দিকে তাকিয়ে বলল, আহ রাইসা, কি বলছো? বাচ্চা মেয়ে, সে কি আমাদের সোসাইটির হাব্বা বুঝবে? না জানি কোথায় কি ভাবেছিল। তুমি যাও, ওই দিকটা একটু দেখো, কারো কিছু লাগবে কিনা। রাইসা চলে গেল। রেহেনুমা মাহবুবের একটু কাছে এসে দীর্ঘশ্বাস ফেলে করুণ ভাবে বলল, তুমি জানো মাহবুব, এই ঘর, এই সংসার, এই মানুষগুলোর সম্মানের জন্য আমি সব ছেড়েছি, নিজেকে, নিজের কেরিয়ারকে এবং তোমাকে। মাহবুব চোখ তুলে তাকালো, তবে কিছু বলল না। তার চোয়াল শক্ত হলো। রেহেনুমা মনে মনে হাসলো, হেসে বলল, আমি জানি তুমি তিথিকে নিয়ে খুবই কনসার্ন এবং অবশ্যই থাকবে। সে তোমার একমাত্র মেয়ে। তবে সে যেহেতু এখন এই বাসায় থাকছে, এই বাড়ির মানুষ, বাড়ির সম্মানের কথা কিছুটা হলেও তাকে ভাবতে হবে, কিছুটা হলেও এ বাড়ির মতো চলতে হবে। সে তোমার মেয়ে, মাহবুব আহমেদের মেয়ে, অথচ সে নিচে এসেছে তার সাধারণ ড্রেস পরে। আমাদের দেওয়া ড্রেস সে ছুঁয়েও দেখেনি। আর তার ব্যবহার, সেটা আর আমি তোমাকে বলতে চাইছি না মাহবুব। মাহবুব আর দাঁড়ালো না। সে ধীরে ধীরে উপরে উঠে গেল। রেহেনুমা একটু হতাশই হলো। সে যেভাবে ভেবেছিল মাহবুবের রেসপন্স সেরকম পেল না। তবে খুব যে একটা কাজ হয়নি তা কিন্তু না। বীজ বোনা হয়েছে, এখন শুধু সময় মতো হাওয়া আর পানি দেওয়ার পালা। রাইসা এগিয়ে এলো, পাশে দাঁড়িয়ে বলল, তবে বলতেই হচ্ছে আপা, মেয়েটার নার্ভ খুবই ঠান্ডা। মিষ্টি মুখে এত অপমান করা হলো, এমনকি তার মাকে নিয়েও, তবুও মেয়েটি টু শব্দ করলো না, শান্তভাবে সবার কথা শুনলো। আমি তো ভেবেছি তাই এবার মতো কেঁদে কেঁদে ঘর ভাসিয়ে ফেলবে। রেহেনুমার চোয়ালে শক্ত হলো। কথাটা সত্য। মেয়েটা দেখতে রেহেনুমার মতো হলেও স্বভাবে না। সবকিছু সে মনোযোগ দিয়ে শুনেছে, তবে তার মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। যেন সে জানতো এরকমই হবে। আর শেষে মেয়েটা যখন চলে যেতে লাগলো, তখন সে একবার রেহেনুমার দিকে তাকালো। সে তাকানোতে কি ছিল রেহেনুমা বুঝতে পারলো না, শুধু দেখলো দুটি চোখ যা একেবারে শান্ত আর শীতল। তিথির ঘুম ভাঙলো অনেক সকালে। এখনো ভালোভাবে আলো ফোটেনি। সে কালকে ঘুমিয়েছে তাড়াতাড়ি, তাই তার ঘুম ভেঙেছেও তাড়াতাড়ি। সে উঠে রুম থেকে বেরিয়ে এলো। পুরো বাড়ি স্তব্ধ। কালকে সবাই অনেক রাতে ঘুমিয়েছে, তাই আজকে মনে হয় না কেউ 10টার আগে ঘুম থেকে উঠবে। সে হেঁটে হেঁটে ছাদের দিকে গেল। সেই দিনের পরে আর ছাদে যাওয়া হয়নি, আর লোকটার সাথে দেখাও হয়নি। না হয়েই ভালো হয়েছে। সেই দিন লোকটা নাকি তাকে কোলে করে ছাদ থেকে নেমেছে। ছি, ভাবতেই কেমন জানি লাগছে। সে এসে প্রথমেই পুরো ছাদ একবার চক্কর খেলো। বলা তো যায় না কোথা থেকে হঠাৎ করে আবার বেরিয়ে আসে। সে স্বস্তির একটা শ্বাস ফেলে ছাদের পেছন সাইডে এসে দাঁড়ালো। এখান থেকে পাখির খাঁচা পুরোটা দেখা যায়। পাখিগুলো তাদের ডানা ঝাপটা ঝাপটি করছে। তিথির দেখতে ভালো লাগছে। কফি? তিথি ভয়ঙ্কর ভাবে চমকে উঠল। তার চমকে ওঠা দেখে শোয়েব হেসে উঠল। রিল্যাক্স, রিল্যাক্স, আমি ভয় পাওয়ার কিছু নেই।
তিথি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না এই লোকটা ছাদে কখন আসলো। শোয়েব তার চেহারা দেখে হয়তো বুঝতে পারল, তাই সে নিজে থেকেই বলল, আমার দরজা সবসময় খোলা থাকে। রুম থেকে দেখলাম আপনি ছাদের দিকে যাচ্ছেন, তাই ভাবলাম কফি নিয়ে যাই। প্রথম দেখাটা আমাদের ভালো হয়নি, দ্বিতীয়টা শুদ্ধ হতে চাইছিলাম, তবে বুঝতে পারিনি এটা এমন হবে। তিথি কিছু বলল না, সে নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত। সরি। তিথি ভ্রুকুচকে তাকালো, তাকিয়ে বলল, কেন? এই যে দুবার আমার জন্য ভয় পেলেন। এখানে তো আপনার কোনো ফল্ট নেই। আপনি আপনার মতো ছিলেন। আপনাকে দেখে কেউ ভয় পেলে সেই দায় তার, আপনার তো না। কিছুটা দায় অবশ্যই আছে। তা আছে, যে হালে আছেন সেই হালে কোনো স্বাভাবিক মানুষ থাকতে পারে না। শোয়েব হাসলো, হেসে কফি বাড়িয়ে বলল, আপনার জন্য এনেছিলাম, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তিথি স্বাভাবিকভাবেই কফি নিল, অল্প করে কফিতে ঠোঁটও ছোয়ালো। ঘুম থেকে ওঠার কারণে তার চোখ ফুলে আছে। এলোমেলো চুলে খোপা করার জন্যে দুই সাইডে চুল বেরিয়ে আছে। তেল চিটচিটে মুখ। শোয়েব সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আপনার এই অবস্থা কেন? শোয়েব হাসলো, পালিয়ে আছি তো তাই। আমিও সেই রকমই ভেবেছিলাম। কিরকম ভেবেছিলেন? তিথি সোজা শোয়েবের চোখের দিকে তাকালো। তার একটা বদ অভ্যেস আছে, সিরিয়াস কোনো কথা সে অন্য দিকে তাকিয়ে বলতে পারে না। যা বলবে সোজা তার দিকে তাকিয়েই বলবে। তিথি তাকিয়ে বলতে শুরু করলো, আর খেয়াল করলো লোকটার পুরো মুখ জঙ্গল হয়ে থাকলেও চোখ দুটি খুবই স্বচ্ছ, টলটলে পানির মতো। আপনি ফেমাস একজন মানুষ। আপনাকে প্রথম চিনতে না পারলেও পরে চিনেছি। আমি প্রচুর গল্পের বই পড়ি, সেখানে আপনারও কিছু বই আছে। আর তাছাড়া আপনার বাবা নামকরা একজন বিজনেসম্যান। তার ছেলে এভাবে অন্যের বাড়িতে পড়ে থাকবে কেন? এর পেছনে একটাই কারণ হতে পারে, লুকিয়ে রাখা। বড়লোক বাপের ছেলেমেয়েরা কোনো অন্যায় করলে তাদের ধরে বেঁধে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। আপনাকে দেয়নি, তার কারণ যেটা আপনি করেছেন কারণটা সম্ভবত বড়, অনেক বড়। দেশ ছাড় থেকে ধরা পড়ার চান্স আছে, তাই আপনাকে দেশেই রেখেছেন। তবে এমন জায়গায় রেখেছেন যেখানে পুলিশ চাইলেই ঝট করে আসতে পারবে না। নামি দামি লোকের বসত বাড়ি, সেখানে আসতে গেলেও অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে। আর সেসব করতে করতে আপনাকে অনায়াসেই অন্য জায়গায় সরিয়ে নেওয়া যাবে। শোয়েব মুগ্ধ হয়ে তিথির কথা শুনল। মেয়েটা হয়তো জানে না, সে যখন কথা বলে তার ঠোঁটের নিচের তিলের ওঠানামা যে কোনো পুরুষের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। শোয়েব নিজের জন্য আনা কফিতে চুমুক দিল, দিয়ে বলল, আপনার ধারণা ঠিক। তিথি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপরে বলল, কি করেছেন আপনি? মার্ডার। শোয়েব স্বাভাবিকভাবেই উত্তর দিল। তিথি আবারও চমকে উঠল। সে এরকমই কিছু একটা আন্দাজ করেছিল, তবুও তার গলা শুকিয়ে এলো। সে ঢোক গিলে বলল, এই কথা কি এ বাড়ির সবাই জানে? না, কেউ জিজ্ঞেস করেনি, করলে অবশ্যই জানতো। তিথির বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, জানলেও অবশ্য কিছু আসতো যেত না, আর আসে যায় না বলেই কেউ জিজ্ঞেস করেনি। বড়লোক বাপের ছেলে মেয়েদের বড় বড় অপরাধ ছোট ছোট ভুলের মতো মনে হয়। তা হয়। আপনার ভয় করছে না আমাকে বললেন? আমি তো এই বাড়ির মানুষদের মতো না। শোয়েব উচ্চস্বরে হেসে উঠল, হেসে বলল, আমি সত্য বলতে কখনোই ভয় পাই না, সে যেই হোক। এটা আমার বাবা জানেন বলেই তিনি আমাকে এখানে আটকে রেখেছেন। আমি চাইলেও এই বাড়ির বাইরে যেতে পারবো না। যে পর্যন্ত তিনি না চাইবেন, তিনি তার ছেলেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে বেশি দিন সম্ভব হবে বলে মনে হয় না। আর রইলেন আপনি, যে নিজে এসছে কিছুদিনের জন্য, সে কেন অযথা ঝামেলা বাড়াতে চাইবে? আর তাছাড়া আপনি খুবই বুদ্ধিমতী মেয়ে, আর সময় তো খুব একটা নেই, তাই আপনি যার জন্য এসছেন তাই করবেন। এর বাইরে এক সেকেন্ডের সময় ব্যয় করবেন না, আমি সেটা জানি। তিথি বলতে ইচ্ছে করলো, এত সত্যবাদী হয়ে মার্ডারের মতো জঘন্য অপরাধ কেন করলেন, তবে বলল না। সে পাখির খাঁচার দিকে ভ্রু কুচকে তাকিয়ে চুপচাপ বাকি কফি শেষ করলো, যেন শেষের কথাগুলো সে শুনতেই পায়নি। নিশি এই বাড়িতে এসেছে আজ 2 দিন।
তাকে নিয়ে কারো মাথা ব্যথা আছে কিনা সে বুঝতে পারছে না। মা আছে মার মতো, কি নিয়ে সে এত ব্যস্ত সে বুঝতে পারছে না। ইদানিং তার মেজাজও থাকে গরম, কথা বলাই যায় না। বাবা আগের মতোই কোনো হেলদোল নেই। নিধিকে তো চোখের দেখাও দেখা যায় না, বাড়িতে আসে অনেক রাতে। আর নোমান সে ঘর থেকে বেরোয় না। কেমন পরিবার তার, কার কাছে যাবে সে? তার মাঝে মাঝে মনে হয় তারা সবাই কোনো এক পাপের শাস্তি পাচ্ছে। তা না হলে সব থাকতেও সবকিছু এমন ছন্নছাড়া কেন? এই যে সে নিজেই সংসার করার জন্যে কি না করলো, তাও তো কিছুই হচ্ছে না। মাকে সে এর আগেও কতবার বলল সোহেল চেঞ্জ হচ্ছে, তাকে খুব একটা দেখতে পারে না। মা শুনে বলেছে, মেয়েদের এত নরম হলে চলে না, শক্ত হতে হয়। আর তাছাড়া পুরুষ মানুষরা টাকা হলে বাইরে একটু আর একটু ওরকম করে। বাইরে যত যাই করুক, ঘরে বউ থাকে একটাই, আর ওই একটা বউয়ের কাছেই শেষমেশ ফিরে আসে। শুধু ফিরে আনার কৌশল জানতে হয়। কৌশল? মায়ের কথা মতো কম তো করলো না সে। সত্যিই কি ফিরে এসেছে? সোহেল তাকে সোজাভাবে বলে দিয়েছে তার সাথে আর থাকবে না। সে নাকি অন্য কাউকে ভালোবাসে। ভালোবাসা কি আশ্চর্যের একটা শব্দ! এতদিন সংসার করে নাকি তাকে ভালোবাসে না, অথচ তাকেও সোহেল পছন্দ করেই বিয়ে করেছিল। নিশি একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দেখল সে নোমানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। চিন্তার সাগরে ডুবে হাঁটতে হাঁটতে কখন এখানে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। সে দরজায় টোকা দিল। এই ছেলেটা পুরো ঘর টোটো করে ঘুরে বেড়ায়, কিন্তু নিজের ঘরে কাউকে ঢুকতে দেবে না। নোমান দরজা একটু খুলে মাথা বের করে বলল, কে চাই আপা? নিশি বিরক্তি নিয়ে বলল, তোর কাছে কি চাইবো আমি? সর, ভিতরে যেতে দে। যা বলার এখান থেকেই বলো, ভিতরে আসার কি দরকার? তুই সরবি? নোমান অনিচ্ছা নিয়ে দরজা থেকে সরে দাঁড়ালো। নিশির ভিতরে আসতেই দম বন্ধ হওয়ার জোগাড়। সিগারেটের ধোঁয়ায় পুরো ঘর ভরে আছে। এখানে সেখানে রং তুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। নিশি আঁচল দিয়ে মুখ চেপে তাড়াতাড়ি জানালা খুলে দিল। খুলে নোমানের দিকে আগুন চোখে তাকিয়ে বলল, কি অবস্থা তোর? এভাবে মানুষ থাকে? নোমান হেসে খাটে বসলো, বসে বলল, যখন একটা সত্যিকারের ঘর পাবো তখন গুছিয়ে রাখবো, সুন্দর করে থাকবো। তো এটা সত্যিকারের ঘর না? না, এটা হচ্ছে বাবার বোর্ড, চলে বলে কৌশলে জিততেই হবে। নিশি তাকিয়ে রইল। সবাই বলে তার ভাইটা খামখেয়ালি, দিন দুনিয়ার কোনো হুঁশ নেই। সত্যিই কি তাই? সত্যিই কি নেই? নিশির চোখ পড়ল দরজার সাইডে। অন্ধকারের জন্যে এসে দেখতে পায়নি। সে এগিয়ে গেল। একটা মেয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার মাথায় লম্বা বেনুনি, সামনে বাগান বিলাস ফুল। ছবিটা এত সুন্দর যেন কথা বলছে। নিশির মনটা খারাপ হয়ে গেল। এই মেয়েটা তিথি, তার সাথে এখনো কথা হয়নি। তবে সেদিনের গেট টুগেদারে মেয়েটাকে অনেক অপমান করা হয়েছে। দাদু এত হইচইয়ের মধ্যে থাকে না। চাচু ছিল উপরে, আর ছোট চাচি সে তো শুধু মজাই নেবে, ব্যাপার যারই হোক। আর এই সুযোগটাই মা নিয়েছিল। বাকি যারা আছে কেউ মার উপরে যাবে না, সবাইকে মা হাত করে রেখেছে। অথচ দেখো, তার নিজের ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নেই। যাকে সে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাকে পাকাপোক্তভাবে রাখার ব্যবস্থা তার ছেলেই করছে। রেহেনুমা বিরক্ত নিয়ে নিশির দিকে তাকালো। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কে বলবে এটা তার মেয়ে? সে বিরক্ত মাখা কণ্ঠে বলল, থামবে নিশি, এত রিয়েক্ট করার মতো কিছু হয়নি। আমি সোহেলের সাথে কথা বলছি। এত সোজা না রেহনুমার মেয়েকে ছুঁড়ে ফেলা। নিশি নিষ্প্রাণ দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। কেন তার মাকে সে বোঝাতে পারছে না? ফিরে গিয়ে কি হবে? জোর করে কি সংসার হয়? সোহেল আর তার মধ্যে কিছুই আর অবশিষ্ট নেই। কেন এত পায়ে ধরতে হবে? সে কি এতই ফেল না? সে আর কিছু বলল না। কেই বা হবে বলে সে উঠে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো। আর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, মেয়েদের আত্মসম্মান নিয়ে বাঁচা খুবই কষ্ট। তার সব আছে,
তবুও সে বেরিয়ে আসতে পারছে না। আর মেজো চাচি, সে কিভাবে পেরেছিল? তার তো কেউই ছিল না। নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে অনেক সাহসের প্রয়োজন, অনেক। তখনই দৌড়ে দিশা আসলো, দরজায় টোকা দিয়ে বলল। রেহেনুমা বিরক্ত মুখেই বললেন, এসো, কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছ কেন? ঘরের ভিতরে এভাবে দৌড়াদৌড়ি আমি পছন্দ করি না, তুমি জানো না? দিশার মুখ ভার হলো, সে তো তাদের জন্যেই এসেছিল। কি হলো, কথা বলছো না কেন? সে বললেই হবে। কে সে? দিশা মুখ ভার করেই বলল। দিশা আর কিচ্ছু বলল না। ধুর, এখানে আসাই তার ভুল হয়েছে। রেহেনুমা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। তার মেজাজ অনেক খারাপ। একদিকে তার ছেলে মেয়ে, কোনোটাকেই সে বাগে আনতে পারছে না। আর একদিকে মাহবুব, তার কোনো কাজেই মাহবুবকে টলাতে পারছে না। তিথির সব ব্যাপারে সে নির্বাক। আর এইদিকে এই মেয়ে যা খুশি তাই করছে। সে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, চলো আমার সাথে। এই মেয়ের আসল জায়গা তার দেখাতেই হবে। দিনকে দিন মাথায় উঠছে। রেহেনুমা বাড়ির পিছনে এসে দেখলো তিথি খাঁচার ভিতরে দাঁড়িয়ে আছে। তার আশেপাশে পাখিগুলো ওড়াউড়ি করছে। তার মেজাজ খারাপ হলো। কোন সাহসে মেয়েটা এটার ভিতরে গেছে? এটা তার মেয়ের, আর তার মেয়ের, ছেলের কিংবা সংসারের কোনো কিছুতে তার অনুমতি ছাড়া কেউ কিচ্ছু করলে তার সহ্য হয় না। সে দাঁতে দাঁত চেপে বলল, তিথি, বাইরে এসো। তিথির কোনো ভাবান্তর হলো না, কিছুই হয়নি। এমন ভাবে সে শুধু ফিরে তাকালো। রেহেনুমার শরীরে আগুন ধরে গেল। অনেক দিন হলো সে রাগে না। চারিদিকের ঝামেলায় সে নিজের কন্ট্রোল হারালো। সে চেঁচিয়ে বলল, বাইরে এসো অসভ্য মেয়ে। এখন এই মুহূর্তে তুমি বাইরে আসবে। আর যদি না আসো তাহলে আজ এই মুহূর্তে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করব। কি হয়েছে? রেহেনুমা চমকে চোখ তুলে তাকালো। দোতলার নিচের রুমের বারান্দায় মাহবুব দাঁড়ালো। সে আজ এই সময় বাসায়? কই, সে তো জানে না। তার কণ্ঠ নামলো, তবে সে দমলো না। মাহবুবের দিকে তাকিয়ে বলল, দেখছো মাহবুব, তোমার মেয়ে কত অসভ্য। এতবার করে বলছি, এই মেয়ে কথা কানে নিচ্ছে না। মাহবুব নির্বিকার ভাবে বলল, কি বলছো তুমি? আমি তো বলিনি। বলছে তো তোমার মেয়ে এই পাখিগুলো ছেড়ে দিতে। কত বড় স্পর্ধা আমার মেয়ের। রেহেনুমা কথা পুরো করতে পারল না, তার আগেই মাহবুব বলল, হাবিব, পাখিগুলো ছেড়ে দাও। বলেই মাহবুব ভিতরে চলে গেল। রেহেনুমা স্তব্ধ। শুধু সে না, বাকি সবাই স্তব্ধ। তিথি শীতল চোখে রেহেনুমার দিকে তাকালো। তার মুখে বাঁকা হাসি। রেহেনুমা আগুন চোখে তিথিকে কিছুক্ষণ দেখল। তার শরীর রাগে কাঁপছে। মেয়ে হনহনিয়ে সেখান থেকে চলে এলো। রেহেনুমা রাগে দরজায় নক না করেই সোজা ভেতরে ঢুকলো। এর আগে তার চোয়াল শক্ত হয়ে আছে। তার হিতাহিত জ্ঞান নেই। সে খেয়ালও করলো না তার পিছনে পিছনে সবাই চলে এসেছে। মাহবুব শান্তভাবে রেহেনুমার দিকে তাকালো, তাকিয়ে বলল, ভদ্রতা ভুলে গেছো? কারো রুমে আসার আগে নক করতে হয়। রেহেনুমা দাঁত চিবিয়ে বলল, আমি কারো রুমে আসিনি মাহবুব। মাহবুব হাসলো, হেসে বলল, কার রুমে এসেছো? বন্ধু, প্রেমিক, দেবর, নাকি নিজের বড় একটা অস্ত্র যাকে দিয়ে চালের পর চাল দিচ্ছ? রেহেনুমা অবাক হয়ে তাকালো। এ কোন মাহবুবকে দেখছে সে? এ তো তার সেই চিরচেনা মাহবুব না। সে কেঁদে ফেলে বলল, এতদিন পরে এসে তোমার এই মনে হচ্ছে মাহবুব? কি না করেছি আমি তোমার জন্য? নিজের সব বিলিয়ে দিয়েছি, আর আজ ওই তাইবার মেয়ের জন্য আমাকে কথা শোনাচ্ছ, যে কিনা তোমাকে ফেলে চলে গিয়েছে। মাহবুব গর্জে উঠল, তিথি আমারও মেয়ে রেহনুমা, আমার। সে আমার আর তাইব্বার মেয়ে। আর তাইব্বা আমাকে ফেলে যায়নি, তুমি বাধ্য করেছিলে তাকে। রেহেনুমা থমকে গেল। মাহবুব তার সাথে চিৎকার করে কথা বলছে। এ কোন মাহবুবকে দেখছে সে?
মাহবুব রেহেনুমার দিকে তাকিয়ে বলল, তুমি কারোর জন্যই কিছু করনি, যা করেছো তা হলো নিজের জন্য। প্রথমত বড় লোকের বাপের ছেলের সাথে বন্ধুত্ব করেছো, বন্ধুত্বের দাবি নিয়ে এ বাড়িতে এসেছো, দেখেছো, সবার মন জয় করেছো, আরাম আয়েশ টাকা দেখে আমার প্রেমিকা হয়েছো। কিন্তু যখন দেখেছো আমার বউ হয়ে সেই সম্মান সেই ক্ষমতা কখনো পাবে না, তখন আমার বড় ভাইকে ধরেছো। তারা তো আর জানতো না আমার সাথে তোমার কি সম্পর্ক। তারা ভাবতো আমরা শুধু বন্ধু, তাই বড় ছেলের জন্য প্রস্তাব রাখে। আর তুমি সব কিছু এমনভাবে সাজিয়েছো যেন মা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছো। না করলে তারা খুবই কষ্ট পাবে। আর আমিও ছিলাম বোকা, চোখ বন্ধ করে তোমার সব কথা বিশ্বাস করেছি। তুমি তোমার জীবন, তোমার স্বামী, তোমার সংসার নিয়ে সুখে থেকেছো। কই তখন আমার কথা তো চিন্তা করোনি? কিন্তু তো কি চিন্তা তো করতে, শুধু করলে তখন, যখন থেকে যখন দেখলে তোমার স্বামী শুধু নামে এই বাড়ির বড় ছেলে, কাজের ক্ষেত্রে তো এই মাহবুব, তখন তোমার হিসাবে আবার এলোমেলো হয়ে গেল। তুমি আমাকে ভালো করেই জানতে, যতই ভালোবাসি না কেন বড় ভাইয়ের বউকে আমি কখনো অন্য চোখে দেখব না, তাই প্ল্যান অন্যভাবে সাজালে। স্বামী সংসার দেবরদের এমনভাবে আগলে ধরলে তারা তোমাকে ছাড়া যেন কিছুই না বোঝে। হলো তাই, সব ক্ষমতা তোমার হাতের মুঠায়। কিন্তু সমস্যা হলো মা, যখন আমাকে বিয়ে করাতে চাইলেন, তুমি ভালো করেই জানতে বিয়ে হলে তোমার এই ক্ষমতা থাকবে না, কারণ যার স্বামী ক্ষমতা বেশি তার জোরও বেশি। তাই এমন একজনকে দরকার যে তোমার কথাই উঠবে আর বসবে। তাইয়ুবা এতিম ছিল, মামার বাড়িতে থাকতো, বাবার বন্ধুর মেয়ে হিসাবে বাবা খোঁজ খবর নিত, তবে কখনো ছেলের বউ করার চিন্তা ভাবনাও করেনি। তবে তুমি তাকে ভাবতে বাধ্য করেছো। রাগ চোটা ঘাট তেরা ছেলে তার, এর জন্য এরকম মেয়েই ভালো। মাটি কামড়ে পড়ে থাকবে। একদিকে বাবার ব্রেন ওয়াশ করেছো, আরেকদিকে আমাকে বুঝিয়েছো তোমাকে ছাড়া আমি তো আর কাউকে ভালোবাসতে পারবো না, তাই এরকম মেয়েই ভালো। সব জেনে শুনে মুখ বুঝে থাকবে। এত আরাম আয়েশ টাকা এরকম মেয়েদের এর চেয়ে বেশি কি চাই? ব্যাস, হার যাবে কোথায়? তোমার মায়া থেকে বাঁচতে পারার ক্ষমতা তো আমাদের আমাদের ছিল না। হয়ে গেল বিয়ে। বিয়ের 1 বছর পর্যন্ত তোমার কোনো সমস্যা হলো না। সহজ সরল সোজা মেয়ে তাইয়ুবা, কোনো চা পাওয়া নেই। বড় বোনের মতো মানে তোমায়, যেভাবে নাচাচ্ছ সেভাবেই নাচছে। সমস্যা তো শুরু হলো তো অন্য দিক দিয়ে। আমি তাইয়ুবার প্রেমে পড়ে গেলাম, তাই সরলতার মুগ্ধ হয়ে গেলাম। আর কেউ না বুঝলেও তুমি বুঝে গেলে, আর তা তোমার সহ্য হলো না। যে তোমার জন্য পাগল ছিল সেই সাধারণ একটা মেয়েকে ভালোবেসে এটা তুমি মানতে পারলে না। ব্যাস, শুরু হলো তোমার নতুন করে চাল। আমিও বোকা, সেই চালে পা দিলাম অনায়াসে। তাইয়ুবা কনসিভ করলো। তুমি ছলে বলে কৌশলে আমাকে বোঝাতে লাগলে এই বাচ্চা আমার না। আমি 2 মাস কাজের জন্য মালয়েশিয়াতে ছিলাম, সেটারই সুযোগ নিলে। তার নাকি তার মামাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে। জানতাম কতটা নিষ্পাপ, কতটা পবিত্র ছিল আমার তাইয়ুবা। তবুও তোমার কথা বিশ্বাস করে ফেললাম। 10 মাস সে একা একা সাফার করলো। একই ছাদের নিচেই থাকি আমি, অথচ তার দিকে ফিরেও তাকাই না। আমার মেয়ে প্রথমবার পৃথিবীর আলো দেখলো, আমি সেখানে নেই। তাইয়ুবা মেয়েকে নিয়ে আমার অপেক্ষায় বসে থাকলো, তবুও আমি নেই। তবুও তার আফসোস নেই, আক্ষেপ নেই। বুকে তার মেঘে জড়িয়ে সে পড়ে রইল ইট পাথরের আমার এই মহলে। মাহবুবের কণ্ঠ নেমে এলো, তারপর ধীরে ধীরে বলল, তবুও তার প্রতি তোমার একটুও দয়া হলো না, এতটুকু না। সেই চালটা বড় কঠিনভাবে চাললে। বলে না, সহ্যর একটা সীমা আছে। সেই সব সহ্য করলেও স্বামীর অবহেলা, স্বামীর ঘৃণা, তার সন্তানের প্রতি অনাদর, কিন্তু বিশ্বাসঘাতকতা সে সহ্য করতে পারেনি।
সেই দিন আমি স্টাডি রুমে ছিলাম, তুমি জানতে। তাই আব্বা কিছুক্ষণ পরে এই দিক দিয়ে যাবে, দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলে আর আমাদের পিছনে সব কথা একে একে বলতে লাগলে। আমি অবাক হয়ে গেলাম, এতদিন পরে তুমি এসব কেন বলছো বুঝতে পারলাম না। তাই আব্বা যেতেই তুমি স্বাভাবিক হয়ে আমাকে করুণভাবে বললে। হঠাৎ করে সব মনে পড়ে গেল, আবেগের বশে জড়িয়ে ধরে ফেলেছো, আমি যেন তোমাকে ক্ষমা করে দিই। আমি তখন বুঝতে পারিনি কি করছো তুমি। সে সব মেনে আমাকে চেয়েছিল, কিন্তু বড় ভাবির সাথে সম্পর্ক সে মানতে পারেনি। সহজ সোজা তায়ব্বা মনে কতখানি ঘৃণা তৈরি করেছিলে জানো তুমি। সেদিন থেকে তায়ব্বা বদলে গেল, হয়ে গেল একদম চুপ। সেই চুপ হতে হতে হারিয়ে গেল আমার জীবন থেকে। আমি জানতেও পারলাম না, আর হারিয়ে যাওয়ার আগেই সে আমাকে দিয়ে গেছে জানো রেহেনুমা, ডিভোর্স পেপার। নামে মাত্র সম্পর্ক রাখতে চায় না সে। আর কি দিয়েছে জানো? প্রমাণ, তার সম্মান আর তার সন্তানের প্রমাণ, ডিএনএ টেস্ট পেপার। কত কষ্ট হয় জানো যখন নিজের সম্মানের আর সন্তানের পরিচয়ে প্রমাণ দিতে হয়। তুমি জানো রেহেনুমা, জানো? রেহেনুমা ঢোক গিলল, গিলে মাহবুবের দিকে তাকালো। অনেক দিন পর আজ সেই পুরনো মাহবুবকে দেখলো, সেই রাগ, সেই তেজ যা যেতে যেতে তাইব্বা নিয়ে গিয়েছিল। মাহবুব বড় একটা শ্বাস ফেললো, ফেলে আবার বলল, দাঁত থাকতে আমি দাঁতের মর্ম বুঝিনি, পাগলের মতো খুঁজেছি একবার পায়ে পায়ে। দাঁত থাকতে আমি দাঁতের মর্ম বুঝিনি, পাগলের মতো খুঁজেছি একবার পায়ে পড়েও ক্ষমা চেয়েছি। আমার মেয়েকে একবার বুকে জোর ছড়াতে চেয়েছি, পাইনি, কোথাও পাইনি। সেই খবর কি তুমি রেখেছিলে? রাখুনি। তখন তুমি আনন্দ উল্লাসে ব্যস্ত। তুমি কি করেছো, কেন করেছো, কিভাবে করেছো সেটা আমি ধীরে ধীরে বুঝেছি। তবুও আমি তোমাকে কিছু বলিনি। এক ভালোবাসা অপরাধে তুমি আমার জীবন তছনছ করে দিয়েছো, আমি কিছুই বলিনি। কেন জানো? আমি শেষ হয়ে গেছি। আমি আমার পরিবারকে শেষ করতে চাইনি, কারণ তারা তোমাকে অন্ধর মতো ভালোবাসে। আর যতটুকু দোষ আমার আর যতটুকু দোষ তোমার ছিল তার চেয়েও 1000 গুণ বেশি আমার ছিল। কেন? আমি আমার ভালোবাসা বিশ্বাস রাখতে পারিনি। কেন আমি সহজ সরল নিষ্পাপ মেয়ের দিকে একটাবারও তাকাইনি? কেন একটাবারও তার দিকে জানতে চাই? আমার মেয়ে এসেছে, যে কারণেই হোক এসেছে। সে এসে আমাকে কি দিয়েছে এটা তুমি জানো রেহেনুমা? জানো না। কতদিন আমি শান্তিতে ঘুমাই না। সেই দিনটা এই মেয়েটা এসেছে, সেই দিন অনেক দিন পরে আমি শান্তিতে ঘুমিয়েছি। দেখো, এটাও তোমার সহ্য হলো না, আবার চাল চালতে শুরু করলে। আমি বুঝলাম সেদিন এত কিছু বললে আমি চাইলেই তোমার তৈরি তাসের ঘর তখনই ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। কেন দিইনি জানো? কারণ আমি জানি এবার তোমার সামনে সেই সোজা সরল তায়ব্বা না, তায়ব্বার মেয়ে দাঁড়ানো। সে ভালো করেই জানে তাকে কখন কী করতে হবে, কিভাবে করতে হবে। আর সে এও জানে মেহবুব যদি তার পরিবারের জন্য চুপ থাকতে পারে, তার মেয়ের জন্য মুখ খুলতেও পারে। এই যে দেখো, সে কিন্তু সেটাই করেছে। যে দাবার গুটি তুমি এতদিন নিজের মতো চালিয়েছো, সেই গুটি দিয়ে সে তোমাকে মাত করেছে। মাহবুব হাত উঁচু করে দরজার দিক দেখালো। রেহেনুমা মাহবুবের হাত বরাবর তাকালো। সে পড়ে যেতে যেতেও দেওয়াল ধরে দাঁড়ালো। দরজার সামনে সবাই দাঁড়িয়ে আছে। সে চোখ বন্ধ করে ফেলল। শরীর কাঁপছে, তার মাথাও ঘুরছে। সব শেষ করে ফেলেছে সে, সব শেষ। মাহবুব হাসলো, হেসে বলল, দিদি ভালো করেই জানে কাকে কীভাবে শাস্তি দিতে হয়। তোমাকে সে নানানভাবেই দিতে পারত, তবে নিজের তৈরি সাম্রাজ্য নিজের হাতে ধ্বংসের মতো বড় শাস্তি আর কী হতে পারে? এই পর্যন্ত তুমি যা করেছো সব করেছো ঠান্ডা মাথায়। তুমি কি কখনো রেগেছো রেহেনুমা? না, তুমি চাল চেলেছো আর সেই তোমাকে চেলেছে। তোমার তৈরি খেলাঘর তোমাকে দিয়ে ভেঙেছে, কারণ সে জানতো সে 1000 বার বললেও তার মায়ের সাথে যে অন্যায় হয়েছে তা কেউ বিশ্বাস করবে না। যে কালো পট্টি বছরের পর বছর তুমি
ধরে বেঁধে তা সহজে খুলবে না। তাই তো সে এসেছে। তা না হলে যে ঘর থেকে তৈয়বা এক কাপড়ে তার মেয়েকে নিয়ে চলে গিয়েছিল, সেই ঘরে তৈয়বার মেয়ে কখনোই ফিরেও আসতো না। যে খেলা তুমি শুরু করেছিলে, সেই খেলা তৈয়বার মেয়ে এসে শেষ করলো। তুমি তোমার সাম্রাজ্যের দিকে তাকাও তো রেহনুমা, কি দেখতে পাচ্ছ? মাহবুব চুপ হলো। হাঁপিয়ে গেছে সে। বড় একটা নিঃশ্বাস ফেললো। ফেলে রুম থেকে বেরিয়ে আসলো। দম বন্ধ হয়ে আসছে তার। কোথায় গেলে একটু শান্তি পাবে? সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। থাকুক, অপরাধ করেছে সবাই। একজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করার অপরাধ। আর অপরাধের শাস্তি একদিন না একদিন ভোগ করতেই হয়। শোয়েব তিথির পাশে এসে দাঁড়ালো। মেয়েটা এখনো শূন্য খাঁচার দিকে তাকিয়ে আছে। আজ অবশ্য চোখে মুখে কোনো মুগ্ধতা নেই। কেমন যেন একটা বিষণ্ণতার ছায়া। ভিতরে এত কিছু হলো, সে যেখানে যায়নি। শোয়েবও অবশ্য বেরোয়নি। অন্যের বাড়ির ঝামেলায় তার থাকতে ইচ্ছে করে না। আর একজনও যায়নি। সে শোয়েবের বারান্দায় দাঁড়িয়ে নির্বিকারভাবে সিগারেট খেয়েছে। যেন বাড়ির ওই প্রান্তের ঝড়ে তার কিচ্ছু আসে যায় না। তবে শোয়েব জানে, এই যে নির্বিকার এলেবেলে ছন্ন ছাড়া দেখতে ছেলেটা, এর ভিতরেই সবচেয়ে বেশি ভাঙছে, ঝড়ে ছিন্ন ভিন্ন হচ্ছে। নিজের মায়ের ঘৃণিত রূপ কারোরই ভালো লাগে, তবে তা কেউ জানবে না, কাউকে সে বুঝতেও দেবে না। শোয়েব মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো তিথি প্রজাপতি কবে উড়াল দিচ্ছেন? তিথি শোয়েবের দিকে তাকালো। তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, কাল কাল সকালে। কখনো যদি এসব ঝামেলা থেকে মুক্তি পাই তবে যাবো একবার আপনার কাছে। দেখব ইউএসের আকাশে প্রজাপতিরা কিভাবে উড়াউড়ি করে। যদিও সম্ভাবনা খুবই কম, বাবু সব করতে পারলেও আমাকে দিয়ে মিথ্যে কথা বলাতে পারবেন বলে মনে হয় না। তিথি বিষণ্ণভাবে হাসলো, তবে কিছু বলল না। শোয়েব নিচে থেকেই বলল, আমি যাকে খুন করেছি সে ছিল আমার বোনের ধর্ষক আর হত্যাকারী। আপনি বললেন না বড়লোক বাপের ছেলে মেয়েদের বড় বড় অপরাধ ছোট মনে হয়, তারটা হয়েছিল। তার আরেক বড়লোক বাপের ছেলে তার ছোট্ট ভুলের ছোট্ট একটা শাস্তি দিয়েছে। এই শাস্তির জন্য পরিণাম যাই হোক, আমার কোনো আফসোস নেই। তিথি এবারও কিছু বলল না, শুধু নিষ্পলকভাবে তাকিয়ে রইল। কি বলবে সে? এই পৃথিবীতে সব শাস্তিগুলো কি ভালো ভালো কিছু মানুষদের জন্যেই? শোয়েব একটা ডায়েরি তার দিকে বাড়িয়ে দিল। তার হাতেই ছিল, সে খেয়াল করেনি। তিথি প্রশ্নবোধক ভাবে তার দিকে চাইল। আপনার মা এই বাসা থেকে তার কিছু নিয়ে যায়নি, এই ছোট্ট ডায়েরিটাও না। এই ডায়েরিতে শুধু সে তার ভালোবাসা ভালো লাগার অনুভূতিগুলো রেখেছিল। রেহনুমা আন্টির সব কিছু আড়াল করেছিলেন। তবে সত্যি কি পেরেছিলেন? এটা নোমানের কাছে ছিল, অনেক আগে থেকে ছিল। এই ডায়েরিটা পড়ে সে জেনেছে কিভাবে একটা মানুষকে তার সবকিছু উপেক্ষা করে তীব্রভাবে ভালোবাসা যায়। তিথি হাত বাড়িয়ে ডায়েরিটা নিল। সে তার মায়ের ভালোবাসার দিকটা কখনো জানতে পারেনি। সে শুধু দেখেছে নিষ্প্রাণ একটা মানুষকে, যে তার মেয়েকে নিয়ে বেঁচে থাকার জন্য অবিরাম যুদ্ধ করছে। সে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরল। তার মা, তার মায়া মমতাময়ী মা। কি হতো তার জীবনটা এমন না হলে? সে চোখ তুলে নোমানের বারান্দার দিকে তাকালো। সেখানে কেউ নেই, শূন্য বারান্দা। বাবা মার কর্মফল সব ছেলে মেয়েদেরই ভোগ করতে হয়, সেটা ভালো হোক আর খারাপ। শোয়েব ট্রাউজারের পকেটে হাত রাখলো আর বিষণ্ণ মাখা কণ্ঠে বলল, কখনো যদি চলার পথে একজন সঙ্গীর প্রয়োজন অনুভব হয়, তখন এই ছেলেটার কথা একবার হলেও ভাববেন তিনি। সে আপনাকে ভালোবেসেছে, মাহবুব বা তাইবার মেয়েকে নয়, সাধারণ একটা মেয়েকে, যে কিনা খুব অল্পতেই মুগ্ধ হয়। তিথি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কখনো আর ফিরে আসবো না, কখনো না, কারো জন্য না। শোয়েব মাটির দিকে তাকালো আর প্রায় ফিসফিস করে বলল, আমি জানি, আর এও জানি আপনি না ফিরলেও একজন আপনার কাছে যাবে। সে তার দেশ, পরিবার, এমনকি নিজের পরিচয় ছিন্ন করে যাবে, যাকে আপনি চাইলেও ফেরাতে পারবেন না। তিথি দরজায় টোকা দিল। মাহবুব এজি চেয়ারে শুয়েছিল। সে স্বাভাবিকভাবেই বলল, এসো। তিথি ভিতরে আসলো। তার বাবার দিকে তাকালো। তিথির মনে হলো এই কয়েকদিনেই এই মানুষটার বয়স অনেকটাই বেড়ে গেছে। মাহবুব উঠে বসে বলল,
দাঁড়িয়ে আছো কেন? বসো। তিথি চুপচাপ তার সামনে বসলো, তবে কিছু বলল না। মাহবুব নিচে থেকেই বলল, কাল তাহলে চলে যাচ্ছ? আপনি জানতেন? হ্যাঁ, যখন বললে ফরিদপুর তখন একটু খোঁজ খবর করেছিলাম। আর কিছু জানেননি? মাহবুব নিস্তেজ ভাবে তিথির দিকে তাকালো। তিথির মনে হলো তার সামনে বসা এই মানুষটার ভেতর ভেঙে ছুঁড়ে যাচ্ছে, তবুও কি নিশ্চুপ। তিথি এখন বুঝলো সেও কেন এমন। তিথি তার মায়ের ছবির দিকে তাকালো আর আপন মনেই বলল, আমরা ভালো ছিলাম, সত্যিই ভালো ছিলাম। বাবার খামতি আমার সিধের সাদা মা কখনো বুঝতে দেননি। এই দুনিয়াটার নিষ্ঠুর, তার চেয়েও বড় নিষ্ঠুর উপরে যে আছে, সে বেছে বেছে তার সবচেয়ে প্রিয় বান্দাদেরই বেশি কষ্ট দেন। মার ক্যান্সার ধরা পড়লো, কি যে অসহনীয় যন্ত্রণা, আমি সহ্য করতে পারতাম না। দৌড়ে নিয়ে যেতাম কাছের এক সরকারি হসপিটালে। তারাও কি করবে, 2 দিন রেখে ফিরিয়ে দিত। ক্যান্সার চিকিৎসা করাবো, ভালো হসপিটালে যাব, টাকা কোথায়? আমি দিশা পাই না। ঠিক করলাম আপনার কাছে আসব। আপনার কাছে তো টাকার অভাব নেই। অসহায় একটা মেয়ের মাকে না হয় ভিক্ষা হিসেবেই দিলেন। মা কিভাবে যেন বুঝে গেলেন, আমাকে টেনে পাশে বসিয়ে হাত ধরে কোমল সুরে বললেন, আমি তোর বাবার টাকায় বেঁচে থাকার চেয়ে বিনা চিকিৎসায় মরলেও শান্তি পাবো। তুই আমাকে এই শান্তিটুকু দিবি না মা? তিথি বিষণ্ণভাবে হাসলো, হেসে বলল, একটা মানুষকে কতটুকু ঘৃণা করলে মানুষ মৃত্যুর কষ্টকেও সুখ মনে করে, সেটা কি জানেন? তিথি ঘাড় ঘুরিয়ে মাহবুবের দিকে তাকালো। মাহবুব পাথরের মতো বসে আছে, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তিথি চোখ ফিরিয়ে নিল, আপন মনে আবার বলল, 3 মাস অসহনীয় কষ্ট ভোগ করে মা মারা গেলেন। মা মারা যাওয়ায় আমি একটু কাঁদলাম না, কষ্ট পেলাম না। মনে মনে বললাম, যাক এবার একটু শান্তিতে ঘুমাক। মা মারা যাওয়ার পরে আমি হয়ে গেলাম এতিম। মা ছিল যেমন, আমি হয়ে গেলাম তেমন। ডানে বামে কেউ নেই, কোনো চিন্তাও নেই। তখন মনে হলো, এই যে আমার মা, এত সব থেকেও তো এই পৃথিবীতে এত কষ্ট করে গেলেন সে। অথচ যারা এর জন্য দায়ী তারা সুখের সাগরে ভাসছে। তাদেরও তো একটু শাস্তি পাওয়া দরকার। তাদেরও তো জানা দরকার কষ্ট কি জিনিস। মার পরিচিত এক স্যার ছিলেন, সে মায়ের ব্যাপারে সবটাই জানতো। মা মারা যাওয়ার পরে সে এগিয়ে আসলেন। থাকতাম মায়ের দুঃসম্পর্কে এক ভাইয়ের বাসায়। তার লেখাপড়ার খরচ দিতেন। আর তিথি আবার হাসলো, অবজ্ঞার হাসি। হেসে বলল, মাহবুব আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আহমেদ, তার একমাত্র মেয়ে বেঁচে আছে মানুষের দয়ায়, ভাবা যায়। যাক, সেই স্যারই আমার জন্য সাহায্যের চূড়ান্ত করলেন। তার এক পরিচিত প্রফেসর ছিলেন, যে কিনা প্রতি বছর কয়েকজন মেধাবী ছাত্রকে বিদেশে পাঠান ফুল এইড দিয়ে। ফুল ফ্রি স্টুডেন্টশিপ উইথ এইড, শুধু লাগবে টিকিটের খরচ। সে কীভাবে যেন আমার জন্য সবটা ম্যানেজ করে ফেলেন। ডেটও পড়ে গেল। তখন আমার মনে হলো চলে যাব, এই শহর, এই দেশ, সবটা ফেলে চলে যাব। হয়তো এখানে ফিরে আসার দ্বিতীয় কোনো কারণ থাকবে না। তাই যাওয়ার আগে হিসেবটা একটু মিটিয়ে যাই। একজন এত এত অপরাধ করে স্বামী, সংসার, সন্তান নিয়ে শান্তিতে থাকবে, আর আমি এমনি চলে যাব? তা কি করে হয়? তাই যাওয়ার আগে একটু আগুন লাগিয়ে দিয়ে যাই, অন্তত আফসোস তো থাকবে না। তাই আসলাম, হিসেব মিটমাট করলাম। মাহবুব চোখ মুছে উঠে দাঁড়ালো, তার অস্থির লাগছে। যখন থেকে তাইব্বার ব্যাপারে জেনেছে তখন থেকে কি অসহনীয় যন্ত্রণা। এই যন্ত্রণার শেষ কোথায়? সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো, ঢোক গিরে বিষণ্ণভাবে বলল, আর আমার শাস্তি, সেটা তো বাকি রয়ে গেল। তো এবার সবচেয়ে বড় অপরাধী তো আমি। তিথি হাসলো, হেসে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, নিজের মেয়ে নিজের বাবাকে বাবা বলে না, এমনকি স্বীকারও করে না। মৃত্যুর সময় তার লাশটাও দেখতে আসবে না। এর চেয়ে বড় শাস্তি কি হতে পারে মিস্টার মাহবুব? মাহবুব চমকে পেছন ফিরে তাকালো। তিথি তাকে বাবা বলে স্বীকার করে না, সে জানে। তবুও তার মুখে নিজের নাম ছুরির মতো যেন বুকে আঘাত করলো। সে করুণ চোখে তার মেয়ের দিকে তাকালো। কি শান্ত আর মায়াবী একটা মুখ। এই মায়াবী মুখের মেয়েটাই কখনো খুব নরম, আবার কখনো স্পাতের মতো কঠিন। তার খুব ইচ্ছে হলো মেয়েটার মাথায় একটু স্নেহের হাত রাখতে, আর বলতে ক্ষমা করতে হবে না, যা মন চায় শাস্তি দে, তবুও বাবার চোখের সামনে থাক। তবে সাহস হলো না। কত হতভাগা বাবা সে। হ্যাঁ, এটাই তার শাস্তি। হ্যাঁ, এটাই তার শাস্তি।
তাইবার দেওয়া নীরব শাস্তি। এই শাস্তি তাকে ভোগ করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। তিথি আর দাঁড়ালো না, সে বেরিয়ে এলো। তার সব হিসেব শেষ। তিথি বের হলো খুব ভোরে, ঠিকমতো আলো ফোটেনি। তাকে শুধু বিদায় জানালো বৃদ্ধ মরিয়ম বানু। সে তিথিকে জড়িয়ে ধরে কাঁদলো আর কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বলল, ক্ষমা করিস দাদুভাই, পারলে আমাকে ক্ষমা করিস। তিথির মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে স্বাভাবিকভাবেই রওনা দিল। সে যখন রওনা দিল তখন আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তার মার কাছে শুনেছে সেও এই বাসায় থেকে যখন বের হয়েছিল তখনও নাকি বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। না, তার মা বলতো ইলশে গুড়ি। তাকে বুকে চেপে এইরকমই ইলশে গুড়ি মাথায় নিয়ে তার মা চলেছিল এক অনিশ্চয়তার পথে। আজ সেও যাচ্ছে। সে জানে না তাইবার মেয়ে, আর সব সংকটের মোকাবিলা সে করতে জানে। গাড়ি চলতে চলতেই তিথি নিজের অজান্তেই একবার পেছনে ফিরে তাকালো। ভোরের আধো আলো অন্ধকারে গোলাপি বাগান বিলাসের নিচে কেউ একজন এসে দাঁড়িয়েছে। সে মুখ দেখতে পারল না, তবে তার হাতে থাকা অন্ধকারের চলচল করা সিগারেটটা ঠিকই দেখতে পেল। আর যতক্ষণ দেখা যায় সে তাকিয়েই রইল।